সময়টা শ্রাবণের শুরু। এবার একটানা 10-12 দিন বৃষ্টি হয়ে খাল বিল নদী নালা সব ভেসে গিয়েছে। পরশু থেকে বৃষ্টি কমতে কমতে কাল একেবারে ক্ষান্ত হয়ে গিয়েছে। তবুও আকাশ কালো মেঘে আচ্ছন্ন, তার সঙ্গে শোনা যাচ্ছে মেঘের গুড় ডাক। পরিবেশের অবস্থা এমন, গত 10-12 দিন বৃষ্টির প্রচণ্ড দাপাদাপির পর বোধ হয় বৃষ্টি একটু জিরিয়ে নিচ্ছে। আবার শুরু হবে শীঘ্রই। এবার আমাদের পরিবারের ব্যাপারে আসা যাক। আমরা বাপ মায়ের 2 সন্তান। আমি ছোট ছেলে পল্টু, আর আমার দাদা অনিল। পড়াশুনো খেলাধুলায় সে বরাবরই ভালো। আমি খুব ভালো না হলেও একেবারে খারাপও নয়। দাদা যখন কলেজে পড়ে, আমি তখন 12 ক্লাসে পড়ি। এমন বৃষ্টি হলেই আমরা রাত জেগে খাল কিংবা মাঠে, আবার কখনো কখনো ধান জমিতে মাছ ধরতাম। তখন যদিও কোনটা ধান জমি আর কোনটা যে পুকুর তা বোঝা মুশকিল হয়ে যেত। চারিদিক জলে জলে এমন অবস্থা হতো যে তাকে পুকুর কিংবা জমি বলে চেনা দুষ্কর হয়ে উঠত। আর সেই সব ধান জমি, মাঠে, খালে নানান ধরনের মাছ কিলবিল করে চড়ে বেড়াতো। ঘোর ঘন বর্ষায় নারকেল গাছের গা বেয়ে উঠত কই মাছের দল। মাছ আবার গাছে ওঠে নাকি, এ কথা বললে হয়তো বিশ্বাস হবে না, কিন্তু সামন থেকে দেখলে এ এক অভাবনীয় দৃশ্য। তখনকার বাবা মা ছেলেপুলেদের এত ঘরবন্দি করে রাখত না, ছেড়ে দিত খেলাধুলা, মাছ ধরা, ঝড়ের সময় আম কুড়ানো, এসব নানান আমোদের জন্য। আবার দিনের শেষে ছেলে ঠিকঠাক পড়াশোনা করলো কিনা, কারোর কোনো অনিষ্ট করলো না তো, এসব খেয়ালও তাদের ছিল। তাদের শাসনের বাঁধনটাই ছিল অন্যরকম। সবে সবে বিদ্যুৎ বাতি এসে পৌঁছেছে আমাদের গ্রামে। এখানে টানা 10-12 দিন বৃষ্টি, বজ্রপাত, ঝোড়ো হাওয়ার পর বিদ্যুৎ থাকাটাই আমাদের কাছে এক অভাবনীয় ব্যাপার। তাই ফিলামেন্টের গরম হয়ে জ্বলতে থাকা হলদে আলোর দেখা মেলেনি আজ 10-12 দিন। আগামী 4-5 দিনও দেখা মিলবে কিনা সন্দেহ। এখন শুধু ভরসা কেরোসিন বাতির হলদে জ্বলন্ত অগ্নিশিখা। আমি বিছানায় বসে পড়ছিলাম, মা রাতের রান্না করছিল, বাবা সম্ভবত গ্রামের চণ্ডী মণ্ডপে প্রবীণদের সাথে আড্ডা জুড়েছিল। দাদা বাড়িতে নেই, কোথায় যে আছে কে জানে। আমি মন দিয়ে পড়ে চলেছি একটানা। এমন সময় দাদা ঘরে ঢুকে এসে বলল, জানিস ভাই, এই বিকেলের দিকে আমরা বন্ধুরা মিলে গিয়ে দেখে এলাম কচুডিঙির মাঠে মাছ একেবারে কিলবিল করছে। নানান রকমের মাছ, কই, শিং, মাগুর, মৃগেল। আজ রাতে আমি আর তুই মাছ ধরতে যাব। আজ রাতে আমাদের বন্ধুরা যাবে না, ওরা কাল যাবে। ওদের সাথে গেলে মাছ ধরে আনন্দ পাওয়া যাবে না। মাছ নিয়ে নিজেদের মধ্যে কাড়াকাড়ি করে, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে। তার চেয়ে রাতে গিয়ে আমরা নিলিবিলিতে মাছ ধরব, কেমন? শুনে আমার মুখ আনন্দে ভরে উঠল। আচ্ছা দাদা, তুমি তাহলে বর্ষাটা একটু খুঁজে রেখো। ঘরের পিছনের দিকে রাখা ছিল, একবার দেখে নিও তুমি। হ্যাঁ, আমি 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 সব জোগাড় করে রাখবো, কোনো চিন্তা করতে হবে না। তুই এখন পড়ে নে, রাতের খাওয়া শেষ করে নিলে আমরা বেরোবো। আচ্ছা দাদা, কিন্তু মা যদি যেতে না দেয় তখন কি হবে? আরে তুই কিছু চিন্তা করিস না, আমি আছি তো, দেখছি মাকে কি করে বুঝিয়ে রাজি করানো যায়। বাবা কোথায় রে? বাবা গ্রামের চণ্ডী মণ্ডপে গিয়েছে। আচ্ছা আচ্ছা, তুই এখন পড়াশোনা করে নে, আমি এখন আসি। এই বলে দাদা পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল, সম্ভবত মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করার জন্য। তাও আমার মনে একটা কেমন সংশয় ছিল, মা যদি রাজি না হয়। রাতের বেলা আমরা আগেও কয়েকবার গিয়েছি মাছ ধরতে, তবে মা প্রায় বারণ করে। তারপর পড়াশোনা শেষ করে রাত 10:30 নাগাদ খেতে বসলাম আমি, দাদা আর বাবা।
মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে পরিবেশন করতে লাগলো। মার মুখটা অনেকক্ষণ ধরেই চিন্তাবৃত। তিনি খাবার পরিবেশন করার ফাঁকে ফাঁকে দাদাকে বোঝাচ্ছিলেন, আজ যাওয়ার কি দরকার, অন্যদিন যাবি কোন, কাল না হয় সকালের দিকে যাবি। দাদাও মাকে বোঝাতে লাগলো যে রাত্রে মাছ ধরার মজাটাই আলাদা, আর বেশি দেরি হবে না, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। তুমি দেখো দেরি হলে তখন তুমি বলো। এই ধরনের নানান কথাবার্তা তাদের মধ্যে চলছিল। এমন সময় বাবা বলে উঠল, আহা, ওকে যেতে দাও, বলছে তো তাড়াতাড়ি চলে আসবে। এই তো বয়স, এখন না করলে আর কখন করবে এসব? তবে ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ। এখন বর্ষার জল চারিদিকে ভরে সাপ খোপ বেরিয়েছে। সাবধানে দায়িত্ব নিয়ে যাবে এবং রাত 1:30টার মধ্যে বাড়ি ফিরে আসবে। এর যেন কোনো অন্যথা না হয়, মনে থাকবে তো? থাকবে বাবা। হ্যাঁ, বাইরে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, হ্যারিকেন জেলে নিয়ে গেলে নিভে যাওয়ার ভয় থাকবে। তাই আমার বৈদ্যুতিক বড় টর্চটা সঙ্গে নিয়ে যাবে। এবার আমার দিকে তাকিয়ে বাবা বললে, আর তুমি ভালো করে শোনো, দাদাকে ছেড়ে এদিক ওদিক যাবে না। দাদার সঙ্গে সঙ্গেই থাকবে, মাছ ধরা হয়ে গেলে দাদার সঙ্গেই ফিরে আসবে। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, ওকে ঠিক সঙ্গে করে নিয়ে আমি ফিরে আসব। তোমরা কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। তারপর একসময় চারিদিক নিস্তব্ধ হয়ে পুরো পাড়া যখন ঘুমিয়ে পড়ল, তখন আমি আর দাদা বাড়ি থেকে বেরোলাম মাছ ধরার উদ্দেশ্যে। দাদার এক হাতে টর্চ এবং অন্য হাতে বর্ষা, সে আগে আগে চলেছে। আমার হাতে শুধু একটি মাছ ধরে রাখার জন্য চটের থলে। চারিদিক থেকে ঝিঁঝি এবং ব্যাঙের ডাক ভেসে আসছে। এখনো আকাশে কালো মেঘ জমে আছে, তা বেশ বোঝা যাচ্ছে। রাস্তার দুধারে গাছগুলো কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। পৃথিবীর সমস্ত অন্ধকার যেন ওই গাছগুলোর তলায় এসে জড়ো হয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে শোনা যাচ্ছে খুব মৃদু গুড়গুড় ডাক। একটা খালের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম খালের জলে মাছ লাফিয়ে পড়ার শব্দ ভেসে আসছে। কোথাও কোনো লোক নেই, চারিদিক খাঁ খাঁ করছে। এই কচুডিঙির মাঠ নামক জায়গাটিতে আগেও আমি 1-2বার গিয়েছিলাম। মাঝখানে অনেক দিন আর যাওয়া হয়নি সেখানে। জায়গাটি দিনের বেলাতেও বড় নির্জন, সর্বত্র কচু গাছের বন এবং 2-1টি বিলিতি আমড়া গাছ গজিয়ে উঠেছে এদিক ওদিক। আর এই আমড়া পাড়ার লোভেই আমি গিয়েছিলাম আগে। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম একটা সরু রাস্তা জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে। তার কাছে এসে দাদা দাঁড়ালো। ভাই, এখান থেকে গাছপালা জঙ্গল অনেক বেশি ঘন, তাই আমি লাইট মেরে আগে যাব এবং যদি সাপ খোপ কিছু দেখতে পাই তোকে সাবধান করে দেব। তুই সেখানেই দাঁড়িয়ে পড়বি, আর তুই একটু দেখে শুনে পথ হাঁটিস। আচ্ছা দাদা, তুমি চলো, আমি তোমার পেছনে পেছনেই যাচ্ছি। এই বলে আবার আমরা দুজন হাঁটতে শুরু করলাম। এবার জঙ্গল খানিকটা ঘন হয়ে এসে হঠাৎ শেষ হয়ে গিয়ে সামনে বিশাল বড় কচুডিঙির মাঠ বেরিয়ে পড়ল। চারিদিকে জল থই থই করছে, তার মাঝে মাঝে ঢিবির মতো মাটির ভেঁড়ি লম্বালম্বি আড়াআড়িভাবে গিয়ে বিশাল জলরাশিকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করেছে। সেই মাটির ভেড়ির ওপর দিয়ে আমরা হেঁটে চললাম। মাঝে মাঝে একটা আধটা বড় ঝাঁকড়া গাছ এবং তার আশেপাশে সর্বত্র বুনো লতা ও কচু গাছের ঝোপ গজিয়ে উঠেছে। একটা বিলিতি আমড়া গাছের কাছে এসে দাদা দাঁড়ালো। আমরা আজ এখানেই মাছ ধরব। তুই টর্চটা ধরে জলের ওপরে আলো ফেলবি, আর মাছ আলো দেখে ছুটে আসবে, তখনই আমি বর্ষা দিয়ে মাছ গেঁথে ফেলব। দাদা আমার হাতে টর্চটা তুলে দিল।
এবং নিজে মাছ ধরবার জন্য তৈরি হতে লাগলো। আমি আলোটা একবার জলের উপর ঘুরিয়ে বুঝলাম জলে প্রচুর মাছ খেলা করছে। এমন সময় আমি পাশের দিকে তাকিয়ে দেখলাম কিসের যেন দুটো চোখ জ্বলে উঠল। এই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে গেল। এমন জলজলে হলদে দানার মতো দুটো চোখ কোনো ইহজগতের প্রাণীর হতে পারে বলে আমার মনে হলো না। আমার ভূতের ভয় আছে, তবে দাদা সঙ্গে থাকলে আমি সাহস পাই। দাদা, দাদা, ওটা কি বলো তো? কোনটা বল দেখি, কোথায়, কি? ওই যে ওই ঝোপের মধ্যে কিসের যেন দুটো চোখ জ্বলছে। ও দুটো কিসের চোখ বলো তো দাদা? দাদা কিছু মুহূর্ত চুপ করে থাকলো। আলোটা ফেল না বোকা, তাহলেই তো বোঝা যাবে। দাদার কণ্ঠস্বর শুনে বোধ হলো সেও কিঞ্চিৎ ঘাবড়ে গিয়েছিল। আমার হাতের জ্বলন্ত টর্চটা সেদিকে ঘোরাতেই দেখলাম একটা শেয়াল। জোরালো হলদে আলো এসে তার উপর পড়ায় সে বিরক্ত হয়ে ঝোপের পেছনে অদৃশ্য হয়ে গেল। তুই সেই এখনো ভিতুর ডিম রয়ে গেলি। আরে আমি কি বুঝতে পেরেছি নাকি? এমন অন্ধকার পরিবেশে অমন দুটো আগুনের কণার মতো জ্বলন্ত চোখ দেখলে বুকের ভেতরটা কেমন করে ওঠে না? তাই আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। নে, মাছ ধরতে দেরি হয়ে যাচ্ছে। বাড়ি ফিরতে বেশি দেরি হলে মা বকাবকি করবে। এখন তুই তাক করে জলের উপর আলোটা ফেল দেখি, আমি মাছ ধরতে শুরু করি। আমি হাতের আলোটা ঘুরিয়ে ফেললাম মাঠের জলের উপর। অমনি দাদা নিঃশ্বাস বন্ধ করে এক দৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে বর্ষা জলের দিকে উঁচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ যেতে না যেতেই দু একটি মাছ আলোর গণ্ডির মধ্যে এসে ঘোরাঘুরি করতে লাগলো। সেটা আমিও দেখতে পেলাম। এমন সময় দেখলাম দাদা সজোরে বর্ষা ছুঁড়ে দিল জলের মধ্যে, এবং যখন বর্ষা জল থেকে তুলল তখন উৎসুক দৃষ্টিতে আমি জলের দিকে তাকিয়ে রইলাম। দেখলাম একটি মাছ ছটপট করছে বর্ষার গায়ে গেঁথে। দাদা, মাছ গেঁথেছি আমরা। কি দারুণ ব্যাপার বলো! আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো তোমায়। হ্যাঁ, বেশ বড় সাইজের মাছ রে। প্রথমেই এত তাড়াতাড়ি মাছ পাবো আশা করিনি। ভালোই হয়েছে, টপা টপ আরো গোটা কতক ধরে ফেলি, কি বল? হ্যাঁ দাদা। নে, বস্তা ফাঁক কর, মাছটাকে রাখি। তারপর আবার আগের মতো কাজের পুনরাবৃত্তি। আমি আলো ধরে দাঁড়িয়ে আছি, দাদা মাছ ধরবার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বর্ষা হাতে। আবার কিছুক্ষণের মধ্যে আরও একটা মাছ গাঁথল, তারপর আরও একটা। এটা ওজনে আয়তনে বেশ বড়। দাদা, এটা বোধহয় সব থেকে বড় না? কালকে আমরা ওই বড় মাছটা আগে খাবো। হ্যাঁ হ্যাঁ, এইটাই সব থেকে বড় এখনো যতগুলো মাছ ধরেছি তার মধ্যে। আচ্ছা, আমি মাকে বলবো কাল ওই বড় মাছটাই রান্না করতে। এমনই বারংবার জলে বর্ষা নিক্ষেপ হচ্ছে এবং তার সাথে উঠে আসছে মাছ। আমি জলের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলাম। হঠাৎ মাথার উপর দিয়ে কি একটা পাখির ডানার শব্দ শুনে আকাশের দিকে তাকালাম। কোনো বড় একটা সাদা রঙের পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল, বোধহয় একটা পেঁচা। আবার জলের দিকে তাকাতে যাব, এমন সময় লক্ষ্য করলাম আমাদের সামনে দাঁড়িয়ে থাকা বিলিতি আমড়া গাছটার মাথার উপর একটা কালো মূর্তি যেন বসে আছে। দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বর্ষার হিমেল শীতল বাতাস যেন আমার পিঠের শির ডানা বেয়ে উঠে আসছে শরীরের উপরের দিকে। আলো সরিয়ে ফেললেই দাদা বকবে কিংবা রাগ করবে, তাই জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে রইলাম সেইভাবেই। আর বারবার সেই আমড়া গাছের ওপরে গাঢ় অন্ধকারকে ঠেলে ঠেলে দেখবার চেষ্টা করতে লাগলাম।
ওটা কি গাছের ডালের কোনো ছায়া, না সত্যিই কেউ ওখানে বসে আছে? চোখের ওপর অনেক জোর দিয়েও ওটা যে কি আমি বুঝতে পারলাম না। কৌতূহল চেপে রাখতে না পেরে, দাদা, গাছের উপর ওটা কি বলো তো? কিছু একটা বসে আছে বলে মনে হয়। ওফ, তোকে নিয়ে ভারী জ্বালা হলো তো। আবার তুই কি দেখলি? না দাদা, আমি সত্যি বলছি। ওই আমড়া গাছের মাথার দিকে দেখো, ওটা কি বসে আছে। দাদা সেদিকে ঘুরে দাঁড়িয়ে গাছের উপর দিকে তাকালো এবং তখনই আমি টর্চের আলোটা ঘুরিয়ে গাছের উপরে ফেললাম। দেখলাম কোথাও কিছু নেই। দাদা, ওখানেই ছিল। আমি আমি ঠিক দেখেছি। তুমি বিশ্বাস করো, ওখানে কি একটা যেন অন্ধকারে বসেছিল। কিছুই বসে ছিল না, তুই অন্ধকারে ভুল দেখেছিস। না দাদা, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। তোমাকে কিছু বলিনি, জানি তুমি বকবে। এখন কৌতূহল চেপে রাখতে না পেরে তোমাকে বললাম। আচ্ছা আচ্ছা, তুই এখানে আলো হাতে দাঁড়া, আমি একবার গাছের চারদিকটা ঘুরে দেখে আসছি। দাদা, তুমি না হয় আলোটা নিয়ে যাও। না না, তুই এখানে দাঁড়া আলো হাতে, আমি এক্ষুনি ঘুরে দেখে আসছি। এই বলে দাদা হাতে বর্ষা নিয়ে আমড়া গাছের পেছনে চলে গেল। তারপর মিনিট খানেক কেটে গেল। দাদা আর আসে না। অন্ধকারের মধ্যে দাদাকে দেখাও যাচ্ছে না। এমন সময় ভাবছি যে আমি আলো হাতে এগিয়ে যাব কিনা, দেখলাম অন্ধকারের মধ্যে থেকে দাদা বেরিয়ে আসছে। তার চোখ মুখে কেমন যেন এক অস্বাভাবিক রকমের ক্লান্তির ছাপ। আমার সামনে এসে কেমন যন্ত্রচালিতের মতো ক্লান্তভাবে সে বলল, এবার আমরা বাড়ি ফিরে যাই। আর বেশি দেরি করাটা বোধহয় ঠিক হবে না। মাছও যথেষ্ট ধরা হয়েছে। এখনই চলে যাবে? মাছ তো ভালোই উঠছিল, আর গোটা কতক ধরলে হতো না? বললাম না, আর মাছ ধরে কাজ নেই। চল বাড়ি ফিরে যাই। আচ্ছা, তাই চলো। আমি আর কোনো বাগবিতণ্ডায় না গিয়ে দাদার কথা মেনে আমরা দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাত 2-2:30 নাগাদ আমরা বাড়ি ফিরে এলাম এবং দুজনে শুয়ে পড়লাম। পরদিন সকাল থেকে লক্ষ্য করলাম দাদা সবার সাথে কম কথা বলছে এবং তার চোখে মুখে একটা ক্লান্ত বিষণ্ণ ভাব। বাবা, মা, আমি সবাই তাকে জিজ্ঞেস করলাম তার শরীর খারাপ কিনা। সে উত্তরে জানালো, ও ও কিছু না, শরীর আমার ঠিকই আছে। দুপুরে খেতে বসে মাছ পাতে পড়তে না পড়তেই দাদা টপাটপ মাছ খেয়ে নিতে লাগলো। এ দৃশ্য দেখে আমরা সবাই একটু অবাক হলাম। দাদা মাছ ধরতে ভালোবাসে বটে, তবে মাছ 1 পিস থেকে 2 পিস এর বেশি খায় না। আজ সে 6 পিস মাছ খেয়ে ফেলল। অনিলের খাওয়া দাওয়ায় উন্নতি হয়েছে দেখছি। তা ভালো, এই তো বয়স, এখন না খেলে আর কবে খাবে? এরপর সেদিন রাতে এক অদ্ভুত কাণ্ড দেখলাম। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আমরা দুজন। একটা ঘরে আমরা দুজন থাকি, আর অন্য ঘরে বাবা মা থাকে। রাত তখন কত হবে আমি জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কিসের একটা শব্দে। ধীরে ধীরে চোখ খুলে অনুভব করলাম তখন রাত অনেক। বিছানার পাশে হাত পড়তে বুঝলাম দাদা সেখানে নেই।
ঘরে একটা হ্যারিকেন জ্বলছিল, তার আলো খুব কমানো। সেই আলোয় বিছানা এবং তার আশপাশের কিছুটা জায়গা আলো আঁধারি করে রেখেছে। বাদবাকি ঘরের কোণে কোণে জড়ো হয়েছে অন্ধকার। একটা খচমচ আওয়াজ কানে আসছে, মনে হচ্ছে কেউ যেন কোনো কিছু চিবিয়ে খাচ্ছে। আওয়াজটা যেদিক থেকে আসছে সেদিকে দৃষ্টি পড়তে বুঝলাম ঘরের কোণে একটা কালো অন্ধকার মূর্তি দাঁড়িয়ে আছে। সেই কালো মূর্তিটা যেন ঘরের কোণে জমে থাকা কালো অন্ধকারের চেয়েও বেশি ঘন, এবং সে দু হাত দিয়ে কিছু একটা ধরে আছে। এত রাতে এমন সময় ঘরের মধ্যে কে দাঁড়িয়ে আছে একথা ভেবে আমার শরীর ভয়ে কাঁটা হয়ে গেল। হাতে ধরে থাকা জিনিসটা সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করার পর বুঝলাম ঘরের ওই অন্ধকার কোণে দাঁড়িয়ে আছে দাদা, এবং তার হাতে একটা কাঁচা মাছ, সেটাকেই সে পরম তৃপ্তি ভরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম দাদার চোখ দুটো জ্বলন্ত ভাঁটার মতো জ্বলছে, এবং এ দৃশ্য দেখে ভয়ে আমার হাড়ে হাড়ে এমন একটা কাঁপুনি শুরু হলো যে চুপ করে শুয়ে থাকা আমার পক্ষে যেন অসম্ভব হয়ে উঠল। দুটো চোখের পাতা প্রাণপণে বুজে চুপ করে শুয়ে থাকলাম বিছানাতে। তারপর আরও খানিকক্ষণ সে চিবিয়ে চিবিয়ে খাওয়ার আওয়াজ আমার কানে এলো। তারপর খাটে ওঠার শব্দ পেলাম, বুঝলাম দাদা আমার পাশে এসে শুয়ে পড়ল। জেগে থাকতে থাকতে তারপর কখন যে ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। সকাল হতেই বিছানায় ধর্মর করে উঠে বসে দেখলাম কাল রাত্রে যেন কিছুই ঘটেনি। ওটা যেন কাল রাত্রের একটা দুঃস্বপ্ন ছিল। দাদা পাশে শুয়েই অঘরে ঘুমোচ্ছে, তার মুখ শান্ত। এমন সময় বাবা ঘরে এলো এবং কি একটা দেখে সেদিকে এগিয়ে গিয়ে বলল, এখানে আবার রক্ত এলো কিসের? আমাকে বিছানায় উঠে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি রে পল্টু, এখানে কিসের রক্ত এটা? আমি তো ঠিক জানি না বাবা। এখানে আবার কি মরল? হয়তো বিড়ালটা কোনো ইঁদুর মেরেছে, মুখে করে টেনে নিয়ে গেছে, তারই রক্ত এই মাটিতে পড়েছে। দেখি তোর মাকে গিয়ে বলি পরিষ্কার করে দিতে। উঠে পড়, দাদাকেও তুলে দে, পড়তে বস, সকাল হয়েছে। এই বলে বাবা ঘর থেকে চলে গেল। আমি উঠে মুখ হাত পা ধুয়ে পড়তে বসলাম। দাদা ঘুম থেকে উঠল বটে, তবে তার অবস্থা সেই আগের মতো। কেমন যেন যন্ত্রের মতো সমস্ত কাজ করে যেতে লাগলো। তারপর বিকেল গড়িয়ে সন্ধে হলো। সন্ধ্যের কিছু পরে দাদা খায়নি বলে মা আমাকে ডাকতে পাঠালো। আমি খুঁজতে বেরোলাম। গ্রামের দু একটি জায়গায় খোঁজ করে দাদার খোঁজ মিলল না। এরপর আমি বাড়ি ফিরে আসছিলাম। এমন সময় আমার মনে হলো বাড়ির পিছন দিকটা একবার ঘুরে আসি। কখনো কখনো দাদা সেখানে বসে থাকে। চারিদিকে সন্ধ্যের নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। আকাশে লেগে থাকা সোনালি রংটুকু এখন পুরোপুরি মুছে গিয়ে আকাশ নীলচে ফিকে আলোয় ভরে আছে। ওই যে দূরে ধ্রুবতারা চকচক করছে। আকাশের ওপর দিয়ে বাদুড় চামচিকে ঘুরে বেড়াচ্ছে। আমরা গ্রামের ছেলে, তাই সব সময় আলো হাতে বেরোই না। সব রাস্তাঘাট সমস্ত কিছু আমাদের চেনা। আমার কাছেও কোনো আলো ছিল না। চারিদিকে ঝিঁঝি ডাকছে, কেউ কোথাও নেই। পাখিরা অনেকক্ষণ আগেই তাদের বাসায় ফিরে গেছে। বাড়ির পিছনে সর্বত্রই আগাছা, দু একটি আম জাম পেয়ারা গাছ। তারপরে শুরু হয়েছে ধান জমি। দূরে ধান জমির পরে দু একটা আলোর বিন্দু কাঁপতে দেখা গেল। দেখে মনে হয় নক্ষত্র খচিত আকাশে কিছু অংশ যেন মাটিতে নেমে এসেছে। দূরে কাঁপতে থাকা ওই আলোগুলো কৃষকদের বাড়ি। সেখানে সন্ধেবেলায় লণ্ঠন জ্বলছে। ধান জমির মাঝে থেকে কোনো এক রাতের পাখি কর্কশ কণ্ঠে ডেকে উঠল। সে ডাক শুনলে মনে হয় এ যেন এক অন্য পৃথিবী,
এ তোমার আমার পৃথিবী নয়। পায়ে পায়ে আরেকটু এগিয়ে গেলাম। পথের দিকে চোখ রেখে সাবধানে চলতে হচ্ছে। কয়েকদিনের একটানা বৃষ্টির ফলে চারিদিকের মাটি ভিজে কাদা সৃষ্টি হয়েছে। কাদায় পা পড়লেই পিছলে যাব। খানিকটা এসে এক জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকালাম। দাদাকে কোথাও দেখতে পেলাম না। ফিরে আসতে যাব এমন সময় দেখলাম সামনের পেয়ারা গাছের ডালে কি একটা কালো মতন যেন বসে আছে। পায়ে পায়ে সেখানে এগিয়ে গেলাম ভালো করে দেখার জন্য। কাছে যেতে বুঝলাম এটা তো একটা মানুষ। আরে এটা তো দাদা, পেয়ারা গাছের ডালে বসে আছে। আমার দিকে সে পিছন করে বসে আছে, তাই আমাকে সে দেখতে পায়নি। সন্ধ্যের সমস্ত অন্ধকার এসে যেন জড়ো হয়েছে ওই পেয়ারা গাছটার তলায়। নক্ষত্রের ফিকে আলো যেন সব জায়গাকে আলোকিত করলেও ওই পেয়ারা গাছের শাখা প্রশাখার মধ্যে প্রবেশ করতে পারেনি। মনে মনে ভাবলাম, এত সন্ধে হয়ে এসেছে, চারিদিক অন্ধকার নেমে গেছে, গাছের ডালে বসে আছে কেন দাদা? তারপর আরেকটু কাছে এগিয়ে যেতে একটা জিনিস দেখে শরীরের লোম খাঁড়া হয়ে গেল। দাদা গাছের ডালে বসে আছে। এ দৃশ্য দেখে যত না অবাক হলাম, তার চেয়ে বেশি অবাক হলাম আর একটা জিনিস দেখে। দাদার হাতে একটা মরা মুরগি, আর সে সেই কাঁচা মুরগিটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য যেন আমি বিশ্বাস করতে পারলাম না। দুবার চোখ কজলে নিলাম, নিজেকে বোঝাতে লাগলাম এই হতে পারে না। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখার পরও নিজের মনকে কি আর এত সহজে ভোলানো যায়? এ দৃশ্য দেখে আমার শরীরের রক্ত জল হয়ে গেল। হৃৎপিণ্ড এত জোরে জোরে লাফাতে লাগলো যে মনে হলো সেটা যেন শরীর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। আর বেশিক্ষণ এখানে দাঁড়ালে হয়তো আমি অজ্ঞান হয়ে যাব। তাই আর দাঁড়িয়ে না থেকে নিঃশব্দে সেখান থেকে সরে এলাম। বাড়ির সামনে দিয়ে ঘরে ঢুকতে যাব এমন সময় বাবার সাথে দেখা হলো। কি রে, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? না, ও কিছু না, দাদাকে ডাকতে গিয়েছিলাম। তা ও এলো না বুঝি? ঠিক আছে, তুই যা, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। না, বললো এক্ষুনি আসছে, তুমি চলো, তোমাকে আর যেতে হবে না। তোর মা কোথায় রে? তা তো আমি ঠিক জানি না, ঘরেই আছে বোধহয়। আকাশের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। দাদা এক্ষুনি আসবে বলেছে তো? হ্যাঁ, বললো তো এক্ষুনি চলে আসবে। এই বৃষ্টিতে ভিজে জর্জারি একটা কিছু বাঁধালেই হয়। না না, কিচ্ছু হবে না। তোর খবর বল, পড়াশোনা সব ঠিকঠাক হচ্ছে তো? হচ্ছে। সামনে তো পরীক্ষা, ভালো করে পড়াশোনা কর। পরীক্ষার রেজাল্ট যেন খারাপ না হয়। আর সমস্ত কিছু দুষ্টুমি করো, রেজাল্ট ভালো করা চাই। হ্যাঁ, রেজাল্ট ভালো করব, তোমার চিন্তা করতে হবে না। তুমি চলো, মা তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা চল তবে, সন্ধে অনেক হয়েছে, সেই দুপুরে খেয়েছি, উফ খিদেও পেয়েছে, চল চল। তার কিছুক্ষণ পরেই দাদা ফিরে এলো। তার মুখ তেমনি শান্ত, দেখে কিছু বোঝার উপায় নেই। আমি সন্ধ্যের পর পড়তে বসলাম, কিন্তু কিছুতেই পড়ায় মনোসংযোগ করতে পারলাম না। কেবলই মনে হতে লাগলো আগের দিন রাতের ওটা স্বপ্ন ছিল না। আজ তো আর স্বপ্ন দেখিনি। এভাবে সমস্ত কিছু চলতে দেওয়া যায় না, কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব? হ্যাঁ, আমার কথা যদি কেউ বিশ্বাস না করে? মনে মনে হাজারো চিন্তা করতে লাগলাম। তারপর মাথায় একটা ফন্দি এলো। মাকে বললে মা হাও মাও করে কেঁদে চিন্তা করে শরীর খারাপ করবে। তার চেয়ে বাবা শক্ত প্রকৃতির লোক। আবার এমন কিছু কাণ্ড দেখলে বাবাকে ডেকে নিয়ে গিয়ে সেই ব্যাপারটা দেখাবো আর সমস্ত কিছু খুলে বলবো, তাহলেই সে বিশ্বাস করবে। মনে মনে এমন কথাই স্থির করলাম। সমস্ত রাত আমার জেগে জেগেই কেটে গেল, কিন্তু সে রাতে আর কিছু ঘটল না। দাদা অঘরে ঘুমালো আমার পাশে শুয়ে।
এখন তার পাশে শুতেও আমার কেমন ভয় করে। তার সাথে কথা বলতে গেলে শরীরের রক্ত জল হয়ে যায়। সর্বদা তার শরীরের চারিদিকে একটা আঁশটে গন্ধ ঘোরাফেরা করে। এ যেন আমার দাদা নয়, যে সবসময় হাসি খুশি খোশ মেজাজে গল্প করে কথা বলে ঘুরে বেড়াতো, সে যেন কোথায় হারিয়ে গিয়েছে। এ যেন এক অন্য মানুষ, শরীরটা শুধু দাদার। দিনের বেলাটা এমনভাবেই কেটে গেল। সন্ধে হলে আমি পড়তে বসলাম। বাবা কাজ থেকে ফিরে আমাকে জিজ্ঞেস করলো, তোর দাদা কোথায় রে? জানি না বাবা, আমি তো পড়তে বসেছি। ছেলেটা কেমন যেন হয়ে গেছে, চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না। কি হয়েছে কে জানে। তা তুই কিছু জানিস নাকি কি হয়েছে? না বাবা, আমি তো কিছু জানি না। দেখি ওর সাথে কথা বলে কি হয়েছে জানা যায় যদি। এই বলে তিনি ঘর থেকে চলে গেলেন। আমিও মনে মনে ভাবলাম, এই সুযোগ, দাদা ঘরে নেই, তার মানে বাইরে কোথাও আছে, গিয়ে একবার দেখে আসি। তেমন কিছু দেখলে বাবাকে সবই খুলে বলবো। আর কোনো জায়গায় না গিয়েই প্রথমেই গেলাম বাড়ির পেছনে। আজও চারিদিক অন্ধকার। 2-1 দিনের মধ্যে বোধহয় অমাবস্যা। আকাশে চাঁদের দেখা নেই। আকাশের উপর নক্ষত্র ঝিকমিক করছে, তার আলোতেই চারিদিকটা আবছা হয়ে ফুটে আছে। সেই আলোতেই দেখলাম আজও দাদা পেয়ারা গাছটার লম্বা হয়ে থাকা ডালটাতে বসে আছে। আজ তার পা দুটো অস্বাভাবিক রকমের লম্বা দেখালো। অত উঁচু ডালটা থেকে বসে থাকলেও তার পা দুটো যেন মাটি ছুঁই ছুঁই। আজও তার হাতে কিছু একটা ধরা। অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর বুঝলাম সেটা কুকুর কিংবা ছাগল ছানা। সেটার দেহে আর প্রাণ নেই। সেটাকে দাদা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি স্থির কম্পিত বুকে সমস্ত কিছু দেখছিলাম। এমন সময় দূরের মাঠের শেষ প্রান্তে শেয়ালের দল হুক্কা হুয়া কণ্ঠে ডেকে উঠল। সেই ডাক শুনে আমি যেন চমকে উঠলাম। তারপর নিঃশব্দে সেখান থেকে সরে পড়লাম। বাবা ঘরেই ছিল। বাবার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, বাবা, তুমি তুমি এক্ষুনি আমার সাথে এসো, তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখাবি? তুমি এসো, তুমি শুধু দেখে যাও, তারপর সমস্ত ব্যাপারটা আমি তোমাকে খুলে বলবো। আরে বাবা, কোথায় যাব, কি দেখাবি তাই বলবি তো। তোমাকে তোমাকে বলছি না, সব পরে গুছিয়ে বলবো। তুমি এখন চলো আমার সাথে, একটাও কথা বলবে না, শুধু চুপ করে যা দেখাবো দেখে যাও। বাবাকে নিয়ে আবার পায়ে পায়ে হাজির হলাম বাড়ির পেছনে। বাবা আমার দিকে প্রশ্নাতীত মুখে তাকিয়েছিল। আমি আঙুলের ইশারা করে গাছটার দিকে দেখিয়ে দিলাম। তখনও দাদা এক মনে পরম তৃপ্তি ভরে সেই প্রাণীটার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলেছে। খাওয়ার মাঝে মাঝে প্রাণীটার হাড় গোড় এদিক ওদিক ছুঁড়ে ফেলছে। এমন সময় আমাদের দিকে কি একটা ছুঁড়ে দিল দাদা। জিনিসটা মাটির ওপর ধপাস করে এসে পড়ল। আমি আর বাবা অবাক বিস্ময়ে দেখলাম একটা ছাগল ছানার মুন্ডু আমাদের সামনে এসে পড়ল। তার মুন্ডু থেকে বেরোনো রক্ত ঘাস ও মাটির উপর ছিটকে পড়েছে। সেই নক্ষত্রখচিত ফিকে আলোতে দেখলাম ভয়ে বাবার 2 চোখ ঠেলে বেরিয়ে আসছে। ভয়ে তার অবস্থাও আমার মতন। আর বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে না থেকে আমরা সেখান থেকে চলে এলাম। ঘরে এসে বাবা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। এসব এসব কি? কবে থেকে এমন হলো? তুই আগে বলিসনি কেন? কি বলতাম বাবা, তুমি আমার কথা বিশ্বাস করতে না, তাই তোমাকে বলতে পারিনি। এখন প্রমাণসহ তোমাকে দেখালাম বলে তুমি আমার কথা বিশ্বাস করলে। এখন দাদার কি হবে বাবা? তুমি একটা কিছু করো। তোর মাকে কিছু বলিস না, খামোখা চিন্তা করবে। আমি দেখছি কি করা যায়। আজ রাত্রে আর কিছু হবে না, কাল সকালে ব্যবস্থা করব।
তবে গোড়া থেকে সমস্ত ব্যাপারটা কি হয়েছে, কবে হয়েছে আমাকে খুলে বল দেখি। আমার যেখান থেকে ব্যাপারগুলো মনে হয়েছে আমি সেখান থেকে তোমাকে গুছিয়ে বলছি। বলে বাবাকে আমি মাছ ধরতে যাওয়া থেকে মাছ ধরে ফিরে আসার পর সমস্ত ঘটনা একের পর এক বলে গেলাম। বাবা খুব মনোযোগ সহকারে সবকিছু শুনল। মনে হয় ওই মাছ ধরতে গিয়েই এই কাণ্ডটা বেঁধেছে। আজ রাতে যেতে পারলে ভালো হতো, কিন্তু এত রাতে সে কি আসবে? আর রাস্তাও তো নেহাত কম নয়। তোর আরো আগে আমাকে সবকিছু খুলে বলা উচিত ছিল। বুঝতে পারিনি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম সব কথা খুলে বললে আমাকে কেউ বিশ্বাস করবে না। বাবা, তুমি কাকে ডাকার কথা ভাবছো? এ তল্লাটে একজনই তো আছে যার কাছে ভূত, ভবিষ্যৎ, তাল বেতাল, ডাকিনী, যোগিনী সব যার হাতের মুঠোয়। বাবা, তুমি কি ব্রহ্মতান্ত্রিকের কথা বলছো? হ্যাঁ, আমি ব্রহ্মতান্ত্রিকের কথাই বলছি। তিনি যেন কোথাকার একটা শ্মশানে থাকেন। এখান থেকে 5 মাইল উত্তরে, যেখানে সব গ্রাম শেষ হয়ে নিম ফলের জঙ্গল শুরু হয়েছে, সেই জঙ্গল লাগোয়া একটা শ্মশান আছে। শ্মশানটার নাম তেঁতুলবেড়িয়া। সেখানেই তিনি সাধনা করেন। কিন্তু বাবা, আমি শুনেছি তিনি সবার ডাকে সাড়া দেন না। আমার ছেলের জন্য আমি তাকে প্রাণপণ বুঝিয়ে আনার চেষ্টা করব। তিনি ঠিক আমার কথা শুনবেন, তুই দেখিস। কাল হয়তো ফিরতে ফিরতে আমার বিকেল হয়ে যাবে। তুই এক কাজ করিস, দুপুরের পর থেকে ওকে একটা ঘরে বন্ধ করে রাখিস। আমি তোর মাকেও সব বুঝিয়ে বলে রাখবো। আচ্ছা বাবা, তাই হবে। আমি ভোর ভোর রওনা দেব। রাত্রিরে কারোরই ভালো ঘুম হলো না। দাদাই শুধু আমাদের এই গোপন ষড়যন্ত্রের কথা জানল না। বাবা কাল রাত্রে গিয়েই বংশীধরকে গরুর গাড়ির কথা বলে এসেছিল। ভোরের আলো ফোটার আগেই তিনি গরুর গাড়িতে করে রওনা দিলেন তেঁতুলবেড়িয়া শ্মশানের উদ্দেশ্যে। পরে তার মুখ থেকে শুনেছিলাম অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি প্রায় বেলা 11টা নাগাদ সেই শ্মশানে পৌঁছেছিলেন। শ্মশানটি জনশূন্য। মানুষ কেন, কুকুর, বেড়াল কোনো কিছুরই দেখা নেই। সর্বত্র নরকঙ্কালের হাড় এদিক ওদিক পড়ে আছে। শ্মশানটি জঙ্গলের গায়ে হওয়ার দরুন শ্মশানের পরিবেশ বড়ই ভয়ঙ্কর। চারিদিকে ছেঁড়া কাঁথা মাদুর পড়ে আছে। শ্মশানটিতে ঢুকলে দিনের বেলাতেও যেন গা ছমছম করে। কয়েকটি জায়গায় চিতার ভস্য কালো স্তূপের মতো জড়ো হয়ে আছে। শ্মশানের মধ্যে ঢুকে খানিকটা গিয়ে বাবা দেখলেন একটা ঝাঁকড়া আম গাছের নিচে তান্ত্রিক ধুনি জ্বালিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। তার বেশভূষা এই শ্মশানটির মতোই ভয়ঙ্কর। এক মুখ দাড়ি, অযত্নে জট ধরে যাওয়া এক মাথা নোংরা চুল, গায়ের বস্ত্র একাধিক জায়গায় ছিন্ন এবং তার অনেক জায়গাতেই তাপ্পি দেওয়া। বাবা কাছে গিয়ে দাঁড়াতেও তিনি চোখ খুললেন না। বাবা, তান্ত্রিক বাবা, আমায় রক্ষা করুন। আমার এই চরম বিপদ থেকে আমায় রক্ষা করুন। তান্ত্রিক রক্তবর্ণ দুই চক্ষু মেলিয়া এক কর্কশ কণ্ঠে বললেন, দেখছিস না মূর্খ, আমি ধ্যান করছি। তার মধ্যে এসে তুই আমার ধ্যান ভাঙছিস। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি কোথাও যাব না, দূর হয়ে যা। দুদণ্ড ভালো করে কেউ ধ্যান করতে দেয় না। এক্ষুনি দূর হয়ে যা আমার চোখের সামন থেকে। আমি কোথাও যাব না, দূর হয়ে যা। এক্ষুনি দূর না হলে চেলা কাঠ তোর পিঠে ভাঙবো।
আপনি আপনি আমাকে মারুন, মারতে মারতে মেরে ফেলুন, কিন্তু আমি আপনাকে না নিয়ে যাব না। বাবা, আপনি না গেলে আমার ছেলেটা মারা যাবে। আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু আমি আপনাকে ছাড়া খালি হাতে বাড়ি ফিরে যাব না। এই কথা শুনে তান্ত্রিক একটু নরম হলো বলে মনে হলো, কিন্তু তার স্বভাবটাই যে কড়া প্রকৃতির। তেমনি কর্কশ গলায় তিনি বললেন, কি হয়েছে তোর ছেলের? বাবা সমস্ত ঘটনা তাকে প্রথম থেকে খুলে বলল। সমস্ত কিছু শুনে তিনি খানিকক্ষণ চুপ করে থাকলেন। চল, আমি তোর সঙ্গে যাব, কিন্তু আমাকে ফেরার জন্য তোকে একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিতে হবে, আর আমি কাজ করেই ফিরে আসব। আর একটা ব্যাপার, পয়সার কথা বললে জুতিয়ে তোর মুখ ছিঁড়ে দেবো। আপনার আপনার একটা কথারও নড়চড় হবে না, আপনি শুধু চলুন। শুধু ওই ছেলেটার কথা ভেবেই আমি যাচ্ছি বলে বাবা এবং তান্ত্রিক গরুর গাড়িতে করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। এদিকে দাদা আজ অনেক বেলা পর্যন্ত বিছানায় শুয়েছিল। মাকে দেখলাম ঘুরতে ফিরতে চোখে আঁচল চাপা দিয়ে কেবলই কাঁদছেন। বিকেলের দিকে এক সময় দাদা ঘরে ঢুকতে আমি তার অজান্তেই দরজাটা বাইরে থেকে বন্ধ করে শিকল তুলে দিলাম। দাদা প্রথমটা অনেকক্ষণ ঘরের ভিতরে ছিল, তারপর যখন বুঝতে পারল যে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, খুব শান্ত গলায় নানান রকম কাকুতি মিনতি করতে লাগলো দরজা খুলে দেওয়ার জন্য। ভাই, ও ভাই, দরজাটা খুলে দে। মা, মা, আমার খুব খিদে পেয়েছে, দরজাটা খুলে দাও। ও মা, দরজাটা খুলে দাও না, আমার খুব খিদে পেয়েছে গো। এই সমস্ত কাকুতি মিনতির পরও আমরা চুপ করে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম বাবার জন্য। আকাশের শেষ লাল রংটুকু যখন হারিয়ে গিয়ে নিকষ কালো অন্ধকার নেমেছে আকাশের বুকে, চারিদিকে ঝিঁঝি ডাকতে শুরু করেছে তারস্বরে, ঠিক এমন সময় বাবাকে দেখা গেল বাড়ির দিকে আসতে, এবং তার পেছন পেছন একজন লাল পোশাকধারী তান্ত্রিককেও দেখা গেল। কি রে, এপারে সব খবর ঠিক তো? হ্যাঁ, তুমি যেমনটা বলেছিলে তেমনটা দাদাকে ঘরে শিকল বন্ধ করে রেখেছি। ঠিক আছে। তান্ত্রিক সেই প্রথমটা কিসের যেন গন্ধ শুঁকলেন। এ বাড়িতে ডাকিনী বাস করছে, তার গায়ের আঁশটে গন্ধ বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। তোর ছেলে কোথায়? ওই যে বাবা, ঘরে ওকে আটকে রাখা হয়েছে। এই চলুন, আপনি আসুন। এই বলে বাবা এবং তান্ত্রিক ঘরের শিকল খুলে তার মধ্যে গিয়ে ঢুকলেন। ঘরের মধ্যে কোনো আলো ছিল না। একটা আলো জ্বালানোর ব্যবস্থা কর। হ্যাঁ, এক্ষুনি ব্যবস্থা করছি বলে একটা হ্যারকিন জ্বালিয়ে বাবা ঘরের মধ্যে রাখতেই ঘরের অন্ধকার খানিকটা দূর হলো। দাদা বিছানার পাশে দাঁড়িয়েছিল। আবছা আলো আঁধারিতে তার চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছিল। এ দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে এলো। শরীরের সমস্ত উত্তপ্ত রক্ত যেন বিন্দু বিন্দু বরফ কণায় পরিণত হতে লাগলো। বাবার মুখের অবস্থাও একই রকম, শুধু তান্ত্রিক অবিচলিত মুখে দাঁড়িয়ে আছেন। দাদার জ্বলন্ত চোখে যেন কোনো মণি নেই, মণিহীন সেই চোখ দুটো দগদগ করে জ্বলছে। ঘরের নিস্তব্ধ পরিবেশকে খান খান করে সে এক ভয়ার্ত কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, ওকে ওকে এখানে কেন এনেছিস? নিয়ে যাও ওকে। এমন গলা কোনো মানুষের হতে পারে না। হ্যাঁ, এমন গলা আগে আমি কখনো শুনিনি। তুই কে? কে তুই? নিয়ে যা ওকে, নিয়ে যা, এক্ষুনি নিয়ে যা। তুই না বললেও আমি জানি তুই কে। ডাকিনি, আমি ঠিক বলছি তাই না?
দাদা কোনো কথার উত্তর না দিয়ে সে কেবল একটা কথায় আউড়ে যাচ্ছে। নিয়ে যা, ওকে ওকে নিয়ে যা। কেন তুই এই বাচ্চা ছেলেটাকে ধরেছিস? বল, কেন ওর শরীরে প্রবেশ করলি? দাদা আবারও কোনো উত্তর দিল না। এবার তান্ত্রিক হাত মুঠো করে মুখের কাছে ধরে মন্ত্র উচ্চারণ করল। তারপর এক মুঠো চাল তার দিকে ছুঁড়ে মারল। জবা কুসুম, জবা কুসুম, জবা কুসুম। অমনি দাদা চেঁচিয়ে উঠল, বাবারে, মেরে ফেললে, মরে গেলাম, আমাকে ছেড়ে দে। তবে বল, তুই কে? কোথা থেকে এসেছিস? আর কেনই বা ওর শরীরে প্রবেশ করেছিস? বলছি বলছি এক এক বৃষ্টির রাতে ওরা দুই ভাই কচুডিঙির মাঠে মাছ ধরতে গিয়েছিল। সেইখানেই একটা বিলেতি আমড়া গাছে আমি থাকি। প্রথমে ওর ছোট ভাই আমাকে দেখতে পায়, তারপর ও যখন আমার দিকে তাকায় তখন আমি হাওয়ার সাথে মিলিয়ে যাই। সেদিন ওরা অনেক বড় একটা মাছ ধরেছিল। ওর দাদা আমাকে দেখার জন্য গাছের পিছনে আসে। আমাকে তোদের ওই বড় রুই মাছটা দিয়ে যা, না তো একটা মাছ নিয়েও বাড়ি ফিরতে পারবি না। তুই ভূত হোস, পিচাস হোস বা মানুষ হোস, বড় মাছ কেন, তোকে একটা মাছও আমি দেব না। মাছ না নিয়ে যেতে দিলে তোর গায়ে গরম জল ঢেলে দেব। তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? আমি চাইলে দিনকে রাত করতে পারি আর রাতকে দিন। কে তুই? তুই যা করতে পারিস করে নে, একটা মাছও আমি তোকে দেব না। দাঁড়া, দেখাচ্ছি আমি কে, তোকে দেখাচ্ছি আমার ক্ষমতা। এই বলে হাওয়ার ঘূর্ণি ঝড় তুলে আমি ওর শরীরে প্রবেশ করি। এখনই তুই ওর শরীর ছেড়ে চলে যাবে, আর কখনো এ বাড়ি কিংবা এর আশেপাশে আসবি না। যদি আসিস তাহলে তোকে গ্রাম ছাড়া করব। আমি আমি ওর শরীর ছেড়ে চলে যাব? এ কদিন ওর শরীরে থেকে আমি কত ভালো মন্দ খেয়েছি, আর আমি কিনা চলে যাব? ভুলে যা, আমি ওর শরীরেই থাকবো। যাবি না, যাবি না তাই না? কিরে, তোর নিজের ক্ষমতা নিয়ে তোর খুব গর্ব না? দেখবি আমার ক্ষমতা, হ্যাঁ দেখবি, দেখবি ব্রহ্মতান্ত্রিকের কি ক্ষমতা। বলে এক অট্ট হাসিতে ফেটে পড়ল তান্ত্রিক এবং আবারও মন্ত্র উচ্চারণ করতে লাগলো। জবা কুসুম, জবা কুসুম, জবা কুসুম, কুসুম। তখনই দাদা আবার ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। আমি আর কারোর কখনো অনিষ্ট করব না। আমাকে আমাকে ছেড়ে দে। আমি ওই আমরা গাছটাতেই থাকবো, আর কখনো কারো অনিষ্ট করব না। ছেড়ে দে। ছেড়ে দেব, কথা দিতে হবে এই গ্রামের এবং আশপাশের কোনো গ্রামের কোনো লোককে আর তুই কখনো অনিষ্ট করবি না। কথা কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো গ্রামবাসীর অনিষ্ট করব না। এখন এখন আমাকে যেতে দে, যেতে দে আমাকে। যা, চলে যা, চলে যা এখান থেকে। এমন সময় ঘরের মধ্যে একটা হাওয়ার ঘূর্ণিঝড় উঠল
এবং ঘূর্ণিঝড়টা পাক খেতে খেতে জানলা দিয়ে বাইরে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। দাদা তখনই মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। তাকে তুলে বিছানায় শোয়ানো হলো। তখন টের পাওয়া গেল তার গায়ে খুব জ্বর। বাইরে এসে বাবা চিন্তিত মুখে বললেন, ওর যে বড় জ্বর, কি হবে বাবা? ও কোনো চিন্তা নেই, কাল সকালের মধ্যেই সব জ্বর কমে যাবে। যে মন্ত্রপুত জলটা দিয়েছি ওই জলটা রাত্রে প্রত্যেক প্রহরে ওকে খাওয়াবি। কাল সকালে মা কালীর মন্দিরে পূজা দেওয়া প্রসাদ এনে ওকে খাওয়াবি, তাহলেই দেখবি ও একদম সুস্থ হয়ে গেছে। আচ্ছা। আর একজন আজ সারা রাত ওর শিয়রে বসে ওকে পাহারা দিবি। আমার একটা কথারও যেন অন্যথা না হয়, তাহলেই কিন্তু অনর্থ বাঁধবে। তখন তখন আমাকে আর ডাকতে আসবি না। আপনার একটা কথারও নড়চড় হবে না। আপনি যেমনটা বলেছেন আমরা ঠিক তেমনটা করব। তান্ত্রিক এবার তার কড়া ধাতটাকে একটু নরম করে বললেন, একটা কথা বলি শোন, ছেলে মেয়ের অল্প বয়স, এদিক ওদিক যাবে, খেলাধুলা করবে, মাছ ধরবে, কিন্তু রাত 12টার পর ওদের কোথাও যেতে দিস না। তখন যে মানুষের পৃথিবীতে ওই সব অশরীরীদের আবির্ভাব ঘটে, তখন ওটা ওদের পৃথিবী হয়ে ওঠে। ওদের শক্তি তখন শতগুণে বেড়ে যায়। মাছ ধরুক না, দিনের বেলাতে ধরুক, ছেলেপুলেদের রাত্রি 12টার পর আর বাইরে বের করিস না। মনে থাকবে, ঠিক মনে থাকবে। বলছি বাবা, রাত তো অনেক, আজ রাতটা আমার গৃহে আতিথেয়তা গ্রহণ করলে হতো না? কাল সকালে না হয় যেতেন, পথ তো নেহাত কম নয়। আমাকে থাকার জন্য জোর করবি না, তোকে বলেছিলাম না কাজ করেই আমি ফিরে আসব। আর পথ অনেক বলেই তো গরুর গাড়ির ব্যবস্থা করে দিতে বলেছি। আর রাত্রেই তো আমাদের আসল কাজ, তাই রাত দেখে আমরা ভয় পাই না। আর এক দণ্ড আমি এখানে থাকবো না। আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ সম্পন্ন হয়েছে, এবার আমি ফিরে যাব। এরপর সাধুজি চলে গেলেন গরুর গাড়ি করে। বাবাও তাকে এগিয়ে দিয়ে আসতে গেল তার পেছন পেছন। সেই রাত্রে প্রবল জ্বরের মধ্যে দাদা ভুল বকতে থাকল। শিয়রে বসে বাবা সাধুজির কথা মতো দাদাকে সেবা করতে লাগলো। পরদিন সকালে গ্রামের কালী মন্দিরের প্রসাদ তাকে খাওয়ানো হলো। সকাল থেকেই জ্বরটা অনেকখানি কমে এসেছিল, বিকেলের দিকে একেবারে ছেড়ে গেল। তবে এ কদিনে ক্রমাগত কুখাদ্য অখাদ্য খাওয়ার ফলে তার শরীরটা একটু ভেঙে পড়েছিল। তার শরীর পুরোপুরি বল ফিরে পাওয়ার জন্য আরও কিছুদিন সময় লেগেছিল। তবে শেষ পর্যন্ত সে পুরোপুরি সুস্থ হয়ে উঠল এবং আমার পুরানো সেই সদাহাস্যমান দৌরাত্ম্য করে বেড়ানো দাদাকে আমি ফিরে পেলাম। গ্রামের চণ্ডী মণ্ডপে বাবা প্রায় বয়োজ্যেষ্ঠদের সাথে গল্প করতেন এবং তারা বাবার এ গল্প শুনে ভয়ে চমকে চমকে উঠতেন এবং শেষ পর্যন্ত ব্রহ্মতান্ত্রিকের নাম শুনে তারা সবাই সুখ্যাতি করতেন। সত্যি এমন যুগে এমন সাধু মেলা বড়ই দুষ্কর। তার ক্ষমতা অপরিসীম, শুধু তার মেজাজটা একটু রুক্ষ। গ্রামের সবাই এই গল্প শোনার পর থেকে দিনের বেলাতেও কচুডিঙির মাঠে মাছ ধরতে যেতে ভয় পেত। ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা করা বন্ধ করে দিল। সবাই ওই বিলিতি আমড়া গাছটাকে সামলে চলত, ভয় করত। তবে তারপর থেকে তান্ত্রিক বাবার কথা অনুযায়ী আমরা রাত 12টার পর অতি ভীষণ দরকার ছাড়া বাড়ির বাইরে পা রাখতাম না। বসেছিলাম হিজল নদীর বাঁকে এক বাঁধানো ঘাটের উপর। সারা আকাশ জুড়ে লাল রং ছড়িয়ে দিয়ে সূর্যি মামা এইমাত্র অস্ত গেলেন।
আকাশের লাল রং কিছুটা জলের সাথে মিশে জলের রঙকেও যেন রক্তের মতো লাল করে তুলেছে। বিকালে ঘরে ফেরা পাখিদের মধুর কলতান ভেসে আসছে কানে। দূর দিগন্তে লাল আকাশের গা দিয়ে একপাল বগ উড়ে যাচ্ছে। নদীর লালচে ঘোলা জল ছলাক ছলাক করে আছড়ে পড়ছে সামনের ঘাটের ওপর। দূরে, বহু দূরে নদীর ওপর দু একটা পালতোলা নৌকা চলতে দেখা যাচ্ছে। নদীর চওড়া বাঁধ এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। নদীটা বেশ অনেকখানি চওড়া। ওপারের দৃশ্য ভালো করে দেখা যায় না। আমি যে ঘাটটিতে বসে আছি তার পাশেই গাঁয়ের শ্মশান। এই ঘাটটি মরা পোড়াতে আসা শ্মশান যাত্রীরাই ব্যবহার করে থাকে। তাছাড়া বড় একটা কেউ এ জায়গাতে আসে না। শ্মশানটিকে ঘিরে নানান ধরনের ছোট বড় গাছ গজিয়ে উঠেছে। চারিদিকটা কেমন যেন অদ্ভুত রকমের নিস্তব্ধ। শ্মশান বলেই হয়তো গাঁয়ের লোক নানা কুসংস্কারের বশবর্তী হয়েই এখানটাতে আসতে চায় না। এই কারণে জায়গাটা খুব নিলিবিলি, শান্ত। বিরক্ত করার মতো কেউ নেই। এটা আমার নিজের গ্রাম না, আমি থাকি শহরে। এক মারাত্মক জ্বরের কবলে পড়ে মাসখানেক ভুগে শরীর মন যখন বড়ই বিষণ্ণ, আমার বন্ধু অনিল আমার বাড়িতে আমাকে দেখতে এলো। অনিল সামনের চেয়ারে বসে থাকা অবস্থায় বলল, কি অবস্থা হয়েছে রে তোর চেয়ারের? হ্যাঁ, চোখ মুখ ঢুকে গেছে, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। তখনও আমি শরীরে তেমন ভালো বল ফিরে পাইনি। আমি বললাম, কদিন আগে তো দেখিসনি, একেবারে জমে মানুষের টানাটানি অবস্থা ছিল। শরীরটা একেবারে বিছানার সাথে মিশে গিয়েছিল। অনিল বলল, ডক্টর এখন কি বলেছে? আর ভয়ের কি কোনো কারণ আছে? আমি বললুম, না না, আর ভয়ের বিশেষ কোনো কারণ নেই, তবে শরীর সারাতে বেশ সময় লাগবে বলেছেন। ডাক্তারবাবু বলেছিলেন যদি বাইরে থেকে কয়েকটা দিন ঘুরে আসি তবেই তাড়াতাড়ি শারীরিক এবং মানসিক উন্নতি সম্ভব। অনিল বলল, তা বেশ তো, এই কলকাতা শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে বিনেটোলা গ্রামে আমাদের দেশের বাড়ি। অনেক ছোটবেলায় আমরা সেখানে সপরিবারে বাস করতাম। তারপর আমরা চলে আসি শহরে। আমরা চলে আসার পরও ছোট কাকারা বেশ কিছুদিন সেখানে ছিল। তারপর কর্মসূত্রে তাকেও সেই জায়গা পরিত্যাগ করতে হয়। গ্রামটির পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে। নদীর জল একটু ঘোলা হলেও বেশ স্রোত আছে। জায়গাটির জল হাওয়া বেশ ভালো। আর বাড়িটা তো ফাঁকাই পড়ে আছে। তুই আর মাসিমা গিয়ে কটা দিন ঘুরে আয়। আমি বললাম, কিন্তু তোর আমার কথা কেটে অনিল বলল, আর কিন্তু নয়, আমি তোর কোনো কথা শুনছি না। তুই যাচ্ছিস ব্যাস। আমি কাল এক ফাঁকে এসে বাড়ির চাবিখানা দিয়ে যাব। তুই যা, কটা দিন ওখানে কাটিয়ে আয়। আমি বলছি তোর ওখানে ভালো লাগবে। সত্যি অনিলের কথা মিথ্যে নয়। গ্রাম, নদী সব মিলিয়ে জায়গাটি বড় সুন্দর। অনিলের ছোট পাকা বাড়িখানিও বেশ। আর আমার সবথেকে পছন্দের জায়গা হলো এই নদীর তীরের শ্মশান ঘাটটি। দুপুরের মধ্যাহ্নভোজনের পর একটু ঘুমিয়ে উঠে এই নদীর ঘাটে বসে সূর্যাস্ত না দেখলে যেন পুরো দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। আমি নিজে অনুভব করতে শুরু করেছি এখানে আসার কয়েকদিন পর থেকেই শরীরে আবার ধীরে ধীরে বল ফিরে পাচ্ছি। ক্রমাগত খেলা করতে থাকা জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে এই সব কিছু ভাবছিলাম। হঠাৎ কানে এলো একটা দাঁড় বাইবার শব্দ। সামনের দিকে মুখ তুলে দেখলাম গোধূলির আলো আঁধারিতে একটা
একটা নৌকা এগিয়ে আসছে শ্মশান ঘাটের দিকে। তখনও পুরোপুরি সন্ধে হয়নি, আবার বিকেলও একেবারে ফুরিয়ে আসেনি। নৌকাটি খুব বেশি বড় নয়। তার উপর বসে থাকা লোকটিকে দেখে স্থানীয় মাঝি গোছের বলেই মনে হলো। নৌকাটি ঘাটের কাছে এসে দাঁড়ালো। ঘাটের পাশে নৌকা বাঁধার জন্য যে লোহার খুঁটিটা ছিল, তাতে নৌকা বাঁধলেন মাঝি। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম আকাশে ছড়িয়ে থাকা লালচে আভাটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে একটা নীলচে অন্ধকার নামছে আকাশের বুকে। নৌকার উপরে বসে হাসি হাসি মুখ করে মাঝি আমাকে জিজ্ঞেস করলেন, বাবু মশাই, এখানে নতুন বুঝি? আমি মনে মনে ভাবলাম, এ সময় তো বড় একটা কেউ এখানে আসে না। আমি লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আজ্ঞে হ্যাঁ, আমি এখানে কদিন হলো নতুন এসেছি। লোকটি একটু প্রসন্ন মুখে বলল, তা বেশ বেশ। তা বাবু মশাই, এখানে কি কাজের সূত্রে আসা? আমি বললাম, না, ছুটি কাটাতে এসেছি। লোকটি একটু অবাক হয়ে বলল, এ গ্রীষ্মে ছুটি কাটাতে? তাও আবার এখানে? আমি একটু গম্ভীর স্বরে বললাম, কেন, কেউ ছুটি কাটাতে আসতে পারে না বুঝি এখানে? লোকটি থতমত খেয়ে বলল, না না, এই বড় একটা কেউ আসে নাকি না এখানে, তাই বলছিলাম আর কি। আমি বললাম, আসলে আমার শরীর খারাপ, তাই ডাক্তার বলেছে কোথাও গিয়ে বেরিয়ে আসতে। এই গ্রামেই আমার এক বন্ধুর বাড়ি, তাই এখানে এসে কদিন আছি। লোকটি একটু আশ্বস্ত হয়ে বলল, তা বেশ তা বেশ। তবে বাবু মশাই, আপনার কি অসুখ হয়েছে সেটা জানতে পারি কি? লোকটি দেখলাম সরল সাদাসিধে, কথাবার্তার মধ্যে বিশেষ মার প্যাঁচ নেই। এর সাথে বসে দুদণ্ড গল্প করাই যায়। তাই বললাম, জ্বর হয়ে ভারী বিপদে পড়েছিলাম, এখন ভালো হয়ে গেছে বটে, তবে শরীর এখনো দুর্বল। লোকটি একটু আফসোসের সুরে বলল, আহা, কি অবস্থা দেখো দেখি। মানুষের জীবনে বিপদ কি আর বলে কয়ে আসে বাবু? প্রত্যেকটা মানুষের জীবনে এমন এক একটা বিপদ হয়। কিছু মানুষ সে বিপদ পার করতে পারে, আর কিছু মানুষ। বলে লোকটি একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তাহলে বাবু, আজ আমার জীবনের একটা গল্প বলি শুনুন। একবার আমারও এমন ঘোরতর বিপদ হয়েছিল, একেবারে প্রাণ নিয়ে টানাটানি আর কি। সময়টা ছিল বৈশাখ মাসের এক বিকেল বেলা। বাড়ি থেকে মাছ ধরবো বলে বেরোচ্ছি, এমন সময় ছেলে পিছন থেকে ডেকে বলল, বাবা, এ বেলায় আবার মাছ ধরতে বেরোচ্ছ? আমি বললাম, কি করব বলো বাবু, সকালে যে একটাও মাছ জোটেনি, এখন না গেলেই নয়। ছেলে আবদারের সুরে বলল, বাবা, বাবা, আজ তোমাকে আর মাছ ধরতে যেতে হবে না। অনেক কষ্টে ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি থেকে বেরোলাম। বাবু মশাই, এখন ভাবি, সেদিন ছেলের কথা শুনলেই হয়তো ভালো হতো। সকালে গিয়েছিলাম, তবে তেমন কোনো মাছ পাইনি, তাই বিকেলে অগত্যা আবার বেরোতেই হলো মাছ ধরতে। রাস্তায় চরণের সাথে দেখা। চরণ জেলে আমাকে দাদা বলে, বড় ভক্তি করে। সে আমাকে দেখে বলল, এই শেষ বেলায় কোথায় যাচ্ছ গো দাদা? আমি বললাম, সকালে একটাও মাছ পাইনি রে ভাই, তাই এখন আবার বেরিয়েছি মাছ পাওয়ার আশায়। এ মাসটা বড় টানাটানি চলছে রে ভাই, চাষবাসের অবস্থাও ভালো নয়, সংসারের হালও বড় খারাপ। চরণ বলল, কিন্তু আকাশের দিকে লক্ষ্য করনি বুঝি?
ওই ওই দেখো ঈশান কোণে কেমন কালো মেঘ করেছে। আমি বললাম, না না, ও তেমন কিছু না, দেখতে দেখতে এক্ষুনি কেটে যাবে। চরণ বলল, যেও না গো দাদা, কালবৈশাখী হতে পারে। কালবৈশাখী হওয়ার এই তো সঠিক সময়। দুটো মাছের জন্য শেষকালে যদি কোনো বিপদ হয়। আমি বললাম, না রে ভাই না, আমি মাছ ধরে ঠিকই ফিরে আসব, কোনো বিপদ হবে না। আর তাছাড়া না গেলেই নয়, ও কিছু হবে না, এক্ষুনি কেটে যাবে সব। এই বলে আমি রওনা দিলাম সামনের দিকে। চরণ ওখানেই দাঁড়িয়ে পেছন থেকে বলল, সাবধানে যেও দাদা, সাবধানে যেও। আমি বললাম, হ্যাঁ। তারপর নৌকো ভাসিয়ে মাছ ধরতে ধরতে প্রায় মাঝ নদীতে এসে পড়লাম। মাছ ধরতে ধরতে আকাশের দিকে অত খেয়াল করিনি বাবু মশাই। এক সময় মুখ তুলে আকাশের পানে চেয়ে একেবারে অবাক হয়ে গেলাম। দেখলাম আকাশে জমে থাকা কালো মেঘটা পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে। চারিদিকের পরিবেশ ঘন কালো মেঘ অন্ধকার হয়ে এসেছে। আকাশ এমন কালো করে এসেছে যে নদীর জলকেও যেন কালো দেখাচ্ছে। কিছু মাছ পেয়েছি, এবার ভাবছি বাড়ি ফিরে যাওয়াই ভালো। আকাশের অবস্থা বিশেষ ভালো না। সত্যিই যদি কালবৈশাখী হয়ে দাঁড়ায় তাহলে ভারী বিপদে পড়তে হবে। তাড়াতাড়ি জাল গুটিয়ে রেখে দাঁড় বাড়াবার উপক্রম করছি, এমন সময় গুড়গুড় করে মেঘ গর্জন শোনা গেল। এরপরেই একরাশ পাগল হাওয়া ছুটে এলো আমার দিকে। খুব জোরে শব্দ করে দূরে কোনো গাছে বাজ পড়ল। তারপরে শুরু হলো প্রচণ্ড ঝড়, আর তার সাথে যোগদান করলো বৃষ্টি। বাপ রে, এমন প্রলয়ঙ্কর ঝড় আর বৃষ্টি আমি জীবনে দেখিনি বাবু মশাই। কি মারাত্মক সেই ঝড়ের বেগ, তার সামনে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব। নৌকোটা এবার বুঝি উল্টে যায়। কোনো মতে শরীরের শেষ শক্তি সঞ্চয় করে নৌকাটাকে টিকিয়ে রাখলাম জলের উপর। ঝড় বৃষ্টি ক্রমেই বেড়ে চলেছে। হাওয়া প্রচণ্ড ঘূর্ণির মতো পাক খেয়ে খেয়ে ঘুরতে শুরু করেছে নদীর উপর। বৃষ্টির ফোঁটা সবেগে তীরের মতো এসে বিঁধছে আমার শরীরে। তারপর সেই প্রলয়ঙ্কর ঝড়ও একসময় শান্ত হলো। যখন ঝড় থামলো, চারিদিকের গাছপালাগুলোকে দেখে মনে হলো তারা কোনো যুদ্ধের আহত সৈনিক। ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে আছে এদিক ওদিক। চারিদিক আবার আগের মতো শান্ত। দেখলাম জলের উপর নৌকাটা ভেঙে দুমড়ে মুচড়ে উল্টো হয়ে পড়ে আছে। তারপর থেকেই এই নদীর এদিক ওদিক ঘুরে বেড়াই। এখন দিব্যি আছি বাবু মশাই, মনের সুখে এদিক ওদিক ঘুরি, গান গাই। আমি কৌতূহলীভাবে মাঝিকে উদ্দেশ্য করে বললাম, আরে আরে মশাই, তাহলে আপনি যে সেই বিপদ থেকে কি করে রক্ষা পেলেন সেটা তো বললেন না। মাঝি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত ক্ষীণ হাসি হেসে বলল, ওরকম বিপদ থেকে কি আর রক্ষা পাওয়া যায় বাবু মশাই? আমি বিরক্তিভাবে বললাম, তার মানে? মাঝি আবার বলল, তাই আপনাকে বলছিলাম না বাবু মশাই, মানুষের জীবনে কখনো কখনো এমন চরম বিপদ আসে যে আপনাকে কি বলবো, কেউ কেউ সেই বিপদ থেকে রক্ষা পায়, আবার কেউ কেউ সেই বিপদের গভীর অন্ধকারে হারিয়ে যায় চিরদিনের মতো। আমি তার কথার ভাব খানিকটা আন্দাজ করতে পেরে একটু চিন্তিতভাবে একটা ঢোক গিলে বললাম,
মানে মানে তুমি বলতেটা কি চাও, তাই পরিষ্কার করে বলো তো। লোকটি হঠাৎ একটু ব্যস্ত হয়ে আমাকে বলল, নমস্কার বাবু মশাই, আজ তাহলে আসি। বলে নৌকা সমেত মাঝি আমার চোখের সামনে মিলিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, একেবারে একেবারে আমার চোখের সামনে মিলিয়ে গেল হাওয়ার সাথে। আমার গলা দিয়ে যেন আর স্বর বেরোলো না, পিঠের শীতদানা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না। আমি চারিদিক ভয়ে ভয়ে দেখলাম, কেউ কোথাও নেই। শ্মশান ঘাট নিস্তব্ধ ফাঁকা। আমি একা বসে রয়েছি নদীর ঘাটের ওপর। একটানা ঝিঁঝি ডেকে চলেছে। সন্ধ্যের অন্ধকারটা আকাশের বুক থেকে কখন জানি চুপিসারে নেমে এসেছে মাটির ওপর। তবে তবে এতক্ষণ আমার সাথে কে কে কথা বলল? ও কে, মানুষ নাকি অশরীরী? এ সমস্ত কিছু ভাবতে ভাবতে আমার মাথা গরম হয়ে উঠল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি এক যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনের সেকেন্ড কোচের জানলার ধারে বসেছিলাম। দুদিকে দৃশ্য যেন পাগলের মতো ছুটে চলেছে। বসে বসে দেখতে লাগলাম সূর্যের প্রচণ্ড দাবদাহ কমে গিয়ে দিগন্তে গেরুয়া রং ধরতে শুরু করেছে। চারিদিকে দৃশ্য ছবির মতো সুন্দর। দূরে ছোট ছোট টিলার মতো পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার চারিদিকে বিস্তৃত ধুধু ফাঁকা জমি, মাঝে মধ্যে একটা আধটা ঝাঁকড়া গাছ নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে। দূরের ছোট পাহাড়গুলোর মাথায় বিকেলে সোনালি রোদ পড়ে চকচক করছে। দূরের দৃশ্য পটে আঁকা ছবির মতো সুন্দর। এই ফাঁকে বলে রাখা ভালো, আমি একজন সামান্য রেল অফিসে চাকরি করি। বেতন খুব বেশি না হলেও মা বাবা নিয়ে আমার এই ছোট্ট পরিবারটা তাতে কোনো মতে দিন কাটিয়ে নিতে পারি। মা বাবা গ্রামে থাকে, আমি থাকি রেলের কোয়ার্টারে। এমন করে দিনগুলো কেটে যাচ্ছে। হঠাৎ এক শনিবার সকালে অফিসে এসে দেখি সবাই কানাঘুষো করছে। বড় অফিস থেকে একখানা চিঠি এসেছে। বেগুনকোদর নামে এক স্টেশনে তৎকাল স্টেশন মাস্টারের পদে কাউকে নিযুক্ত করতে হবে। তবে কেউই সেখানে যেতে রাজি হলো না। আমি ব্যাপারখানা ঠিক বুঝলাম না। উঁচু পদে স্থানান্তরিত হবে, তার উপর মাইনেও বেশি। তাহলে সবার এত আপত্তির কারণ কি বুঝতে পারলাম না। তারপর জানলাম স্টেশনটা ভুতুরে নামে খ্যাত, তাই দিনের খুব বেশি ট্রেন ওখানে দাঁড়ায় না। এসব কিছু শুনে বড় সাহেবের ঘরে গিয়ে আমি বেগুনকোদর স্টেশনে স্টেশন মাস্টারের পদে নিযুক্ত হতে চাই জানিয়ে এলাম। একথা শুনে অফিসের সবাই আমাকে নিশ্চয়ই পাগল ভেবেছে। ভাবলে ভাবুক, প্রথমত উঁচু পথ, দ্বিতীয়ত মাইনে এখন যা পাই তার চেয়ে অনেক বেশি, তৃতীয়ত রেল স্টেশনটি ভুতুরে হওয়ার কারণে ট্রেন খুব কম দাঁড়ায়, সুতরাং খাটুনিও অনেক কম। আর চতুর্থ সবথেকে বড় কারণ, আমি ভূতে বিশ্বাস করি না। কারণ আমি মনে করি পৃথিবীতে যে বস্তুকে চোখে দেখা যায় না, আদতে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই। যারা ভূত পৃথিবীতে আছে এটা বিশ্বাস করেন, তারা নেহাতি ভীতু বা প্রচণ্ড কুসংস্কারাচ্ছন্ন। আমি এর কোনোটাই নই। এমন সময় ট্রেনের হুইসেলের শব্দে আমার ভাবনার ব্যাঘাত ঘটল। দেখলাম ট্রেনটা একটা স্টেশনে একটুখানি দাঁড়িয়ে আবার রওনা দিচ্ছে। স্টেশনের নাম দেখলাম বারবেন্ডা। দেখেই বুঝলাম আমার গন্তব্য বেগুনকোদর স্টেশন আসতে আর বেশি দেরি নেই। জানলা দিয়ে বিকেলে ঠান্ডা হাওয়া এসে লাগলো আমার মুখে। বাইরের দিকে তাকিয়ে দেখলাম ক্রমেই আলো কমে আসছে। আকাশে হালকা লেগে থাকা গেরুয়া আভাটা এখন পুরো আকাশ জুড়ে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। দিগন্তের কাছে গেরুয়া রংটা গাঢ়ভাবে ফুটে উঠেছে। এর সব কিছু দেখতে দেখতে গন্তব্য স্টেশন বেগুনকোদরে ট্রেন এসে উপস্থিত হলো। ট্রেনের পাদানির সিঁড়ি বেয়ে নামলাম প্ল্যাটফর্মে। নেমেই অবাক, আদতে প্ল্যাটফর্ম বলেই কিছু নেই।
রেল লাইনের পাতের সমান্তরালে লাইন থেকে একটু তফাতে লাল কাঁকড়যুক্ত মাটির ওপর হলুদ রঙের স্টেশন ঘর। হঠাৎ চমকে উঠলাম ট্রেনের হুইসেলের শব্দে। হুইসেল বাজাতে বাজাতে ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। পর মুহূর্তে ট্রেনটা সন্ধ্যের আবছা অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। তারপরই চোখ পড়ল লোহার থেমে দাঁড়িয়ে থাকা হোর্ডিংটার দিকে। বিকেলের আবছা আলোতে দেখলাম হলুদ রঙের বোর্ডের উপর কালো হরফে লেখা বেগুন কোদর। চারিদিকে চোখ ফেরালে ধুধু প্রান্তর আর তার মাঝে মাঝে দু একটা গাছ ছাড়া আর কিছু চোখে পড়ে না। দূর দূরান্তে কোনো গ্রাম, আলোক চিহ্ন, মানুষের ছিটে ফোঁটাও যেন লেগে নেই চারিপাশে। চারিদিকে মিশে আছে শূন্যতা আর গভীর নিস্তব্ধতা। পকেট থেকে টর্চ জেলে এগিয়ে গেলাম স্টেশন ঘরটার দিকে। মনে মনে ভাবতে লাগলাম, কি শান্ত নির্জন এই স্থান। মনে এক অদ্ভুত শান্তি অনুভব করতে লাগলাম। স্টেশন ঘরের কাছে গিয়ে দেখলাম দুখানি ঘর তালাবন্ধ। একটা স্টেশনের অফিস ঘর ও তার পাশে আমার থাকার ঘর। তালা খুলে ঘরে ঢুকে রাতের বন্দোবস্ত সেরে ঘুমিয়ে পড়লাম। এইভাবে নির্বিঘ্নে নির্জনে আনন্দে বেশ কয়েকটা দিন কাটিয়ে দিলাম। নিজের মতো রান্না করি, খাই। এখান থেকে বেশ কিছুটা দূরে একটা সাঁওতালদের গ্রাম আছে। রোববার সেখানে হাট বসে। ওখান থেকেই প্রয়োজনীয় সব কিছু কিনে আনি। সারা দিন রাত মিলিয়ে এখান থেকে অনেক ট্রেনই পাস করে। তাদের মধ্যে কিছু প্যাসেঞ্জার, আবার কিছু মালবাহী ট্রেন। বেশিরভাগ ট্রেনই এই ভুতুরে স্টেশনে থামে না। সকাল থেকে বিকেলের মধ্যে মাত্র 3টি ট্রেনই প্ল্যাটফর্মে থামে। তার মধ্যে প্রথমটি সকাল 6টায়, দ্বিতীয়টি বেলা 12টায় আর তৃতীয়টি বিকেল 5টায়। এই বিকেল 5টার গাড়িতেই কদিন আগে আমি এখানে এসে পৌঁছেছিলাম। অন্ধকার নামার পর থেকেই আর কোনো ট্রেন এই প্ল্যাটফর্মে থামে না। এই স্টেশন সম্বন্ধে লোকের এমন ভৌতিক ধারণা যে দিনের বেলাতেই কেউ এখানে নামতে চায় না। রাতের বেলা কার জন্য ট্রেন এখানে দাঁড়াবে? স্টেশন মাস্টারের পোশাকে প্ল্যাটফর্মে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকের চক্ষু ছানা বড়া হয়ে যায়। আমার দিকে এক করুণাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তারা। গ্রামের লোকেরা ভুল করেও কেউ এই স্টেশনের আশপাশ দিয়ে যেতে চায় না। আমি কিন্তু এখানে দিব্যি আছি। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই, অফুরন্ত সময় কাটানোর জন্য বই পড়ি, বিকেলে স্টেশনে বসে মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখি। রাত্রে খুব একটা বাইরে বেরোই না, ঘরেই থাকি, বই পড়ি, রান্না করি। 11টা বাজলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আবার কখনো কখনো বই পড়তে পড়তে রাত 1টা-2টো বেজে যায়। রাত 2টোয় একটা মালবাহী ট্রেন দ্রুত বেগে ছুটে যায় আমার রেল কোয়ার্টারের সামন দিয়ে। একটা বৃহস্পতিবারের কথা, রাতে খাওয়া শেষ করে বিছানায় বসে বই পড়ছি। হঠাৎ শুনলাম স্টেশনের বাইরে লাল কাঁকড় বেছানো পথের উপরে কে যেন হেঁটে বেড়াচ্ছে। চারিদিকে ঝিঁঝি ডাকছে। পরিবেশ এতই শান্ত যে ঝিঁঝির ডাককে ছাপিয়ে কানে আসছে পায়ের শব্দ। জানলা দিয়ে উঁকি মেরে কাউকে দেখতে না পেয়ে টর্চ হাতে বেরিয়ে এলাম প্ল্যাটফর্মের উপর। চারিদিকে আলো ফেলে দেখলাম, কেউ কোথাও নেই। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই শুনতে কিছু ভুল হয়েছে। তারপর আর কিছু হলো না সে রাত্রে। ঠিক এর কয়েকদিন পরে এমনই একই কাণ্ড ঘটল। এবার বাইরে বেরিয়ে দেখলাম দূরে লাইনের কাছে একটা দেহাতি বউ ঘোমটা মাথায় আবছা অন্ধকারের সাথে মিশে দাঁড়িয়ে আছে। আমি টর্চের আলো ফেলে সেদিক পানে এগিয়ে যেতেই মেয়েটি হঠাৎ যেন অন্ধকারের সাথে মিলিয়ে গেল। আমি টর্চ হাতে সেখান থেকে ফিরে আসতে আসতে ভাবলাম, হ্যাঁ, এমন নির্জন স্টেশনে এত রাতে, তার উপর মেয়ে মানুষ, ব্যাপারটা আমার মাথায় ঢুকলো না। কি জানি আমি কি ভুল দেখলাম? তাই হবে হয়তো। না তো দিনের বেলাতেই কেউ এখানে আসে না। হ্যাঁ, এত রাতে মেয়ে মানুষ এখানে আসবেই বা কেমন করে? অন্ধকার রাত্রে আলো আঁধারিতে আমি নিশ্চয়ই ভুল দেখেছি। আরও 2 দিন কেটে গেল, আর এমন কোনো ঘটনা ঘটল না। কিন্তু যতই মনকে বোঝাই যে ওটা চোখের ভুল ছিল, তাছাড়া আর কিছু না, মন যেন পুরোপুরি সে কথা মানতে চায় না।
খাওয়া দাওয়া শেষ করে একটা উপন্যাসের শেষের অংশ গভীর মনোযোগ সহকারে পড়ছিলাম। এমন সময় হঠাৎ শুনলাম বাইরে ক্ষীণ স্বরে কে যেন কাঁদছে। ভালো করে কান খাড়া করে শুনলাম, না, শোনাতে কোনো ভুল নেই। সত্যি একটা মেয়ে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বিছনা থেকে উঠে টেবিল থেকে বড় টর্চখানা হাতে নিয়ে বেরিয়ে এলাম ঘরের বাইরে। প্ল্যাটফর্মে পা দিতেই দেখলাম চারিদিক যেন চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আজকালের মধ্যে বোধহয় পূর্ণিমা, গোল থালার মতো চাঁদ উঠেছে আকাশের বুকে। বাইরে বেরোতে হঠাৎই কান্নার শব্দটা যেন থেমে গেল। স্টেশন ঘর থেকে একটু এগিয়ে গিয়ে চারিদিকে টর্চের আলো ফেলে দেখতে লাগলাম। এমন সময় আমার কানে এলো সেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ। কান্নার শব্দ অনুসরণ করে দেখলাম দূরে একটা দেহাতি মেয়ে মাথায় লম্বা ঘোমটা টেনে লাইনের উপর দাঁড়িয়ে আছে। চোখ কচলে ভালো করে দেখলাম, কিন্তু আজ তো আর চোখের কোনো ভুল নয়। জ্যোৎস্না মাখা চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে এক দেহাতি মেয়ে লাইনের উপর দাঁড়িয়ে আছে, আর সেই দিক থেকেই কান্নার শব্দটা ভেসে আসছে। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, ওখানে কে? কে ওখানে? উল্টো দিকের নারী মূর্তিটা সেই জায়গায় দাঁড়িয়ে তেমন ভাবেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমি আর একটু এগিয়ে গিয়ে বললাম, কি উত্তর দিচ্ছ না যে? কে তুমি? এত রাতে এখানে কি করছো? আবারও কোনো উত্তর না পেয়ে একটু বিরক্তভাবে এগিয়ে যাচ্ছি মেয়েটার দিকে। এমন সময় পেছন থেকে একটা জোরালো হুইসেলের শব্দ শোনা গেল। পিছনের দিকে ঘাড় ফিরিয়ে দেখি একটা রেলের ইঞ্জিনের হলদে আলো এসে পড়েছে আমার দেহের উপর। খুব বেশি হলে ট্রেনটা আমার থেকে 20-25 হাত দূরে। কখন যেন অজান্তে ট্রেনটা চুপিসারে ছুটে এসেছে আমার এতটা কাছে। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে মেয়েটিকে বাঁচানোর জন্য রুদ্ধশ্বাসে দৌড় লাগালাম। আমি চিৎকার করে বলতে লাগলাম, লাইন থেকে সরে দাঁড়ান, ট্রেন আসছে! সরে দাঁড়ান লাইন থেকে, ট্রেন ট্রেন! মেয়েটি অনড় অবস্থায় এক জায়গায় দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্তের মধ্যে নারী মূর্তিটার কাছে পৌঁছে 2 হাত দিয়ে ঠেলে লাইন থেকে তাকে সরিয়ে দিতে গেলেই হঠাৎ নারী মূর্তিটা হাওয়ার সাথে মিলিয়ে গেল। একেবারে আমার চোখের সামনে থেকে হাওয়ার সাথে মিলিয়ে গেল। আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলাম না। অবাক বিস্ময়ে সেইখানে হতবম্বের মতো দাঁড়িয়ে রইলাম। বড় মুহূর্তে বিদ্যুৎ চমকের মতো সমস্ত ঘটনাটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। পেছনে ফিরে দেখি ইঞ্জিন সমেত ট্রেনটা ছুটে এসেছে একেবারে আমার কাছে। আর মাত্র হাত পাঁচেক দূরত্ব। জীবনের শেষ শক্তি সঞ্চয় করে দিলাম লাফ। লাইনের বাইরে উঠে এসে পড়লো আমার দেহটা। মাথাটা একটা পাথরের সাথে ঠুকে মাথায় প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম। তারপরই অনুভব করলাম ধীরে ধীরে আমি অবচেতনের মধ্যে হারিয়ে যাচ্ছি। চেতনা থাকা থেকে হারিয়ে যাওয়ার মধ্যে কয়েকটা স্মৃতি আবছাভাবে মনে পড়ে। ইঞ্জিনটা বিকট শব্দ করে চলে যাওয়ার পর শুরু হলো এক গা হিম করা পৈশাচিক হাসি। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। এখন আমি বসে আছি সদর যাবার ফিরতি ট্রেনে। 1 সপ্তাহ পুরুলিয়ার সদর হাসপাতালে ভর্তি ছিলাম। মাথায় আঘাত, কোমরে চোট, আরও 2-1 জায়গায় কেটে গিয়েছিল। এখন আমি অনেকটাই সুস্থ বোধ করছি। পরে শুনেছিলাম সকালে আমাকে লাইনের পাশে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক গ্রামবাসী গ্রামে খবর দেয়। তারাই হাসপাতালে ভর্তি করে। পরে খবর নিয়ে এও জানতে পারি আমার আগে আরও 3 জন স্টেশন মাস্টার লাইনের ওই জায়গায় কাটা পড়ে মারা যায়। এখন আমার চিন্তার আমূল পরিবর্তন হয়েছে। চোখে দেখা না গেলেও পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা নিজের অস্তিত্বের প্রমাণ রেখে যায় কোনো না কোনোভাবে। আমাদের মুখুজ্জে বাড়ির লক্ষ্মী পূজা বহুদিনের পুরাতন এবং এ বাড়ির মা লক্ষ্মী খুবই জাগ্রত। এই পূজাটা আমাদের দেশের বাড়িতে হয়। আমাদের দেশের বাড়ি শীতলপাটি নামে এক গ্রামে। আমরা সারা বছর শহরে থাকলেও
এই লক্ষ্মী পূজা থেকে কালী পূজা পর্যন্ত সময়টা এখানে কাটিয়ে যায়। এই কটা দিন কখন যে হৈ হৈ করতে করতে কেটে যায় আমরা বুঝতেও পারি না। শহরে তো ঋতুর প্রকারভেদ বলে আর কিচ্ছু নেই। 6টা ঋতু থেকে এখন শুধুমাত্র 3টি ঋতুতে এসে দাঁড়িয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শীত। কিন্তু এই শীতলপাটি গ্রামটি যেন এখনো রয়ে গেছে আজ থেকে 25-30 বছর আগের অবস্থাতে। আমরা যারা শহরে থাকি তারা শরতের কোনো অনুভূতিই পায় না। আমাদের দেশের বাড়িতে এলে বোঝা যায় শরতের আগমন ঘটেছে। নীল আকাশের ওপর পেঁজা তুলোর মতো হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়ায়। বাড়ির উঠানে শিউলি ফুলের গাছটা সকালের ঠান্ডা হাওয়ার সাথে মিষ্টি গন্ধ ছড়ায়। সকালে উঠে দোতলার বড় বড় গড়াতওয়ালা জানলা দিয়ে বাইরে দেখলে দেখা যায় দূরের ধান জমি রাস্তা যেন পাতলা কুয়াশায় ঢেকে আছে। সকালে মাঠের ঘাস শিশির ভেজা জলে স্নান করে দাঁড়িয়ে থাকে। রাত গভীর হতে শুরু করলেই টুপ টুপ শব্দে হিম পড়ে, আর বাইরে ঠান্ডা হিমেল হাওয়া বইতে শুরু করে। এই লক্ষ্মী পূজার পর থেকে কালী পূজা পর্যন্ত সময়টাতে আমরা মাছ ধরে ক্ষেত খামারে ঘুরে বেরিয়ে সময় কাটাই। বড় ভালো লাগে এই সময়টাকে। 1 বছর থেকে আর 1 বছরের মধ্যে আমরা অপেক্ষা করে থাকি আবার কবে লক্ষ্মী পূজাটা আসবে। আজ কোজাগরি লক্ষ্মী পূজা। পূজা এই সবেমাত্র শেষ হলো। মা ঠাকুর ঘরে কাজকর্ম সারছে। আমি, অমল আর প্রদীপ বাড়ির বাইরে এলাম। অমল আর প্রদীপ আমার কাকার ছেলে। বাড়ির বাইরেটা ফাঁকা, কেউ কোথাও নেই। বাড়ির পাশ থেকে একটা বড় বাঁশ বন শুরু হয়েছে। তার পাশেই একটা ছাতিম গাছ। চারিদিকে ঝিঁঝি ডাকছে। গোল থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশের বুকে। সেই চাঁদের আলোয় চারিদিক জ্যোৎস্না প্লাবিত হয়ে আছে। দিনের বেলার মতো না হলেও চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। চাঁদের আলো এতই প্রখর যে বাঁশবনের মধ্যেও আলো ছায়া খেলা করছে। আজ সারা রাত জেগে কাটাতে হয়, এমনটাই নিয়ম। আমরা নিজেদের মধ্যে গল্পগুজব করছি, ভাবছি কি করা যায়। হঠাৎ আমার চোখে পড়ল ছাতিম গাছের কাছে একটা লোক বসে আছে। আমি প্রদীপকে বললাম, ভাই দেখতো, ছাতিম গাছটার কাছে কি একটা লোক বসে আছে? প্রদীপ সেদিকে তাকিয়ে বলল, হ্যাঁ তো, একজন বয়স্ক কেউ বসে আছে বলে মনে হচ্ছে। আমি বললাম, চত দেখি ওদিকে গিয়ে। প্রদীপ বলল, হ্যাঁ চ। ছাতিম গাছটার কাছে এগিয়ে যেতে দেখলাম একটা বৃদ্ধ লোক সেখানে বসে আছে। লোকটির মাথায় একটা চুল আর কাঁচা নেই। মুখের ওপর অজস্র বলিরেখা ফুটে আছে। পরনে ধুতি পাঞ্জাবি দেখে বোঝা যায় এই গ্রামেই তার বাস। এমন সময় নাকে এলো ছাতিম ফুলের মাতাল করা মিষ্টি গন্ধ। উপর দিকে তাকিয়ে দেখলাম ছাতিম গাছে গাঢ় সবুজ পাতার মধ্যে হালকা সবুজ রঙের ফুল ফুটে আছে। তার গন্ধ এতই মাতাল করা যে আপনা হতেই চোখ বুজে আসে। লোকটি আমাদেরকে এতক্ষণে দেখতে পেয়েছে। আমাদের দিকে তাকিয়ে তিনি বললেন, তা বাবারা, তোমরা বুঝি এই গায়ে নতুন? আমি বললাম, না, আমরা শহরে থাকি। এই লক্ষ্মী পূজার সময়টাতেই এই গ্রামের বাড়িতে আসি। পাশ থেকে অমল বলল, এই না না, আমরা হলো মুকুজ্জে বাড়ির ছেলে। লোকটি বলল, ও বুঝেছি, তোমরা মুকুজ্জে বাড়ির ছেলে। তোমাদের বাড়ির এককালে এই গ্রামে খুব নাম ডাক ছিল। আমি বললাম, জানি। আপনি কি এই গাঁয়েই থাকেন? লোকটি বলল, আরে তোমরা দাঁড়িয়ে কেন, বসো বসো।
তারপর বলল, না, আমি পাশের গায়ে থাকি। এই লক্ষ্মী পূজার দিন করে সারা রাত তোমাদের বাড়িতে গল্পের আসর বসত। তোমার পিতামহের বাবা খুব গোপ্পে লোক ছিলেন, তার মুখে আমরা কত গল্প শুনেছি। প্রদীপ বলল, তা আপনি নিশ্চয়ই অনেক গল্প জানেন। লোকটি বলল, তা কিছু কিছু জানা আছে বই কি। প্রদীপ বলল, আমাদেরকে একটা গল্প বলুন না, তাহলে রাতটাও কেটে যাবে গল্প শুনতে শুনতে। লোকটি বলল, আচ্ছা বলছি, দাঁড়াও একটু ভেবে নি। কিছুক্ষণ চুপ করে আপন মনে কি ভাবল। গাছের উপর থেকে গম্ভীর স্বরে একটা পেঁচা ডেকে উঠল। লোকটি বলল, আচ্ছা শোনো তবে। আমরা যখন যুবক তখন ঠাকুর দাদার মুখে শুনেছি মহেশতলা নামে একটা গ্রাম ছিল, আমাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে। সেই গ্রামে চক্রবর্তী ছিল এককালের মস্ত বড় জমিদার। চক্রবর্তীদের দুমহলা বিরাট বড় বাড়ি ছিল। তাদের বাড়িতেও তোমাদের বাড়ির মতোই ঘটা করে বিরাট লক্ষ্মী পূজা হতো। আমাদের যখন 17-18 বছর বয়স, তখন চক্রবর্তীদের সে বাড়ি প্রায় ভগ্ন, জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। তখন তাদের কোনো বংশধর আর বেঁচে নেই, কিংবা যারা বেঁচে আছে তারা এ জায়গা পরিত্যাগ করেছে। তবে কানাঘুষো শোনা যায় যে আজও নাকি সে বাড়িতে লক্ষ্মী পূজার দিন গেলে ভৈরব চক্রবর্তীর আত্মাকে দালানে বসে থাকতে দেখা যায়। এই ভৈরব চক্রবর্তী এই চক্রবর্তী পরিবারের প্রথম লক্ষ্মী পূজা শুরু করেছিলেন, এবং এনারই দাপটে চক্রবর্তীদের সেকালের অত বড় জমিদারি বিষয় আশয় হয়েছিল। আমি বললাম, সে আবার হয় নাকি? হ্যাঁ, ভূত? ধুর, তুমি যে কি বলো না। বৃদ্ধ লোকটি বলল, আগে পুরোটা তো শোনো বাবারা, তারপর না হয় বলো। আমি আর কোনো কথা বললাম না, চুপ করে গল্প শুনে যেতে লাগলাম। বৃদ্ধ লোকটি বলতে লাগলো, আমরা দুজন বন্ধু মিলে ঠিক করলাম সামনের লক্ষ্মী পূজায় চক্রবর্তীদের দালানে গিয়ে দেখব যে সত্যি সেখানে ভূত বলে কিছু আছে কি না। আদতে লোক ভয় পায় না গাঁজাখুরি গল্প বানায়। লক্ষ্মী পূজার দিন দিনের আলো যখন পড়তে শুরু করেছে, তখন আমি আর আমার বন্ধু নগেন চললাম চক্রবর্তীদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে 2-1 গ্রাম পরেই চক্রবর্তীদের বাড়ি। আমি আর নগেন ছিলাম গাঁয়ের মধ্যে সবচেয়ে ডান পিটে ছেলে। দুজনেই গল্প করছি আর পথ হাঁটছি। বেশ অনেকক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে গেলাম চক্রবর্তীদের বাড়ির কাছাকাছি। আমরা গাঁয়ের ছেলে, এতটা পথ হেঁটেও আমরা ক্লান্ত হয়ে পড়িনি। সামনে আম জাম বাঁশ বাগানের মাঝখানে একটা পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। নগেন বলল, এই এখনই ঢুকবি তো নাকি? আমি বললাম, দাঁড়া, আগে আশপাশটা একটু ভালো করে ঘুরে দেখে নি, তারপরে ভিতরে ঢুকবো। চারিদিকে অন্ধকার নেমে গিয়েছে বটে, কিন্তু পূর্ণিমার গোল থালার মতো চাঁদ তার আলোয় ভরিয়ে রেখেছে চারিদিক। চারিদিকে ঝোপঝাড় গজিয়ে উঠেছে। দালানের গায়ে ইটের পাঁজর থেকে অসত্য চারা বেরিয়েছে। এবার আমি আর নগেন বাড়ির ভিতরে ঢুকলাম। প্রদীপ বলল, রাত্রিবেলা আলো না নিয়ে আপনারা পরিত্যক্ত একটা বাড়ির ভিতরে ঢুকলেন? যদি সাপ খোপ থাকতো? বৃদ্ধ লোকটি বলল, তা বাপু আমরা গাঁয়ের ছেলে ছিলুম কিনা।
আমাদের শাক খোপ দেখে এত ভয় ছিল না। তোমাদের বললুম না, চারিদিকে চাঁদের আলোয় একেবারে দিনের বেলার মতো না হলেও একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। ভিতরে ঢুকে দেখলাম বাড়ির মাঝখানে উঠান, সদর দরজার ঠিক উল্টো দিকে ঠাকুর দালান। আমি আর নগেন চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম। পুরানো পরিত্যক্ত দালান বাড়ি দেখলে মনে এক বিষাদের সুর বাজে। এক সময় এ বাড়িতে হয়তো কত লোক থাকতো, তাদের গলার আওয়াজ, চলাফেরায়, কথাবার্তায় বাড়ি গমগম করত। আজ তারা কোথায় কোথায় হারিয়ে গেছে সেই সব মানুষগুলো। হয়তো এই উঠানেই কত বাচ্চা খেলা করেছে এক সময়। শীতের দিনে মা তার সন্তানকে তেল মাখিয়েছে এই উঠানের রোদে বসে। এই উঠানেই হয়তো থালা থালা আমসত্ত্ব শুকুতে দিয়েছে মা ঠাকুমারা। সবকিছু যেন আমার চোখের সামনে ভেসে উঠল। বাড়ির অবস্থা বড়ই খারাপ। এদিক ওদিক কড়িবর্গা ঝুলে পড়েছে, ঠাকুর দালানের এক পাশের দেওয়াল ধসে গিয়ে পেছনের বাগান দেখা যাচ্ছে। নগেন আমাকে বলল, কিছুই তো নেই রে ভাই, এবার কি ফিরে যাবি নাকি? আমি বললাম, তাই তো, সবই দেখছি লোকের মন গড়া গল্প। তা আর এদিক ওদিক ঘুরে বেরিয়ে লাভ কি? চল ফিরে গেলেই হয়। বেরোতে যাব এমন সময় পেছনে একটা পায়ের শব্দ শুনতে পেল। শব্দটা আসছে ঠাকুর দালানের দিক থেকে। পিছন ফিরে দেখলাম লাল রঙের একটা দামি পাঞ্জাবি ও সাদা রঙের একটি ধুতি পরিহিত লোক ঠাকুর দালানের পেছন থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। লোকটির ইয়া বড় একটা গোঁপ, হাতে 10 আঙুলে 10টা আংটি। সোনার আংটিগুলোর ওপর দামি হীরের পাথরগুলো চাঁদের আলোয় চিকচিক করছে। পায়ের নাগরায় জুতোখানা খুবই দামি। আমাদেরকে দেখে গম্ভীর গলায় তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কে? এখানে কি চাও? আমি আমতা আমতা করে বললাম, আপনি কি এ বাড়ির কর্তামশাই? লোকটি বলল, হ্যাঁ, আমি জমিদার ভৈরব চক্রবর্তী, কিন্তু তোমরা কারা? আমি ভাবলাম এ লোকটা নিশ্চয়ই মিছে কথা বলছে, আমাকে ভয় দেখানোর মতলব। আমি বললাম, আমরা পাশের গ্রামে থাকি, কিন্তু আপনি আমাদের ভয় দেখাতে পারবেন না। আপনি ভৈরব চক্রবর্তী, তার কোনো প্রমাণ আছে কি? আপনি বললেন আর আমরা বিশ্বাস করে নেব, এতটাই কি সহজ? লোকটি গম্ভীর স্বরে বললেন, আমি ভৈরব চক্রবর্তী, এ কথা তোমাদের বিশ্বাস হচ্ছে না, তাই তো? প্রমাণ চাও, তাই না? বলে এক অট্ট হাসিতে ফেটে পড়লে। সেই হাসি শুনলে শরীরের রক্ত হিম হয়ে যায়। তিনি হাসতে হাসতে বললেন, এই দেখো তোমাদের প্রমাণ। এই বলেই তিনি হাওয়ার সাথে মিলিয়ে গেলেন, একেবারে আমাদের চোখের সামনে থেকে। অদৃশ্য হওয়ার পরেও সেই গম্ভীর অট্টহাসি চলতে লাগলো। সেই হাসি বাড়ির প্রত্যেকটা ফাঁকা অংশে গুঞ্জরিত হতে লাগলো। এ দৃশ্য দেখে আমরা দুজন ভয় পেয়ে সেখান থেকে পড়ি কি মরি করে প্রাণ নিয়ে পালিয়ে গেলাম। গল্প শেষ হলে আমি বললাম, দূর, চোখের সামনে থেকে আবার কেউ অদৃশ্য হয়ে যেতে পারে নাকি? আপনি নিশ্চয়ই চোখে ভুল দেখেছেন। এমনিতে আপনাদের কাছে আলো ছিল না, আলো আঁধারিতে নিশ্চয়ই ভুল দেখেছেন। বৃদ্ধ লোকটি একটু জোরের সাথে বলল, কেন, চোখের সামনে থেকে মিলিয়ে যাওয়া কি খুব অসম্ভব বুঝি? আমি বললাম, অসম্ভব না তো কি, আপনি ভুল দেখেছেন। এমনি এমনি হাওয়ার সাথে কেউ মিলিয়ে যেতে পারে নাকি?
আর ভূত টুত ওসব কিছু নেই। লোকটি একটু রেগে গিয়ে বললে, কি ভূত টুত কিছু নেই? আমরা কি তবে ভুল দেখেছি? হাওয়ার সাথে মিলিয়ে যাওয়া এমন কি অসম্ভব শুনি? এই তো এই আমি দাঁড়িয়ে আছি আর এই হাওয়ার সাথে মিলিয়ে গেলাম। একই অবাক বিস্ময়কর কাণ্ড আমাদের সামনে ঘটে গেল। লোকটি এই পর্যন্ত কথা বলেই হঠাৎ হাওয়ার সাথে মিলিয়ে গেল আমাদের চোখের সামনে থেকে। হ্যাঁ, একেবারে আমাদের চোখের সামনে থেকে। কোনো স্বপ্ন নয়, কল্পনা নয়। ভয়ে আমাদের শরীর শিউরে উঠতে লাগলো। আমরা বোকার মতো একে অপরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাতে লাগলাম। গাছতলা ফাঁকা, কেউ কোথাও নেই। একটানা ঝিঁঝি ডেকে চলেছে। গাছের ওপর থেকে সেই পেঁচাটা আবার ডেকে উঠল। এসব কিছু দেখে ততক্ষণে ব্যাপারটা আমাদের আর বুঝতে বাকি রইল না। আমরা বাপরে মারে বলে দৌড় দিলাম বাড়ির দিকে। সে যাত্রায় কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিলাম। তাই তোমাদের বলছি, লক্ষ্মী পূজার রাত্রে যদি কোনো অচেনা লোক গল্প শোনায়, তার কাছে ভুলেও যেও না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।